আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো সবাই যে যেখানে আছি একটু দ্রুত আমরা লাইভে চলে আসবো ইনশাআল্লাহ। আমাদের সাধারণত যে টপিকগুলোতে অনেক বেশি সমস্যা হয় সেগুলোরই আমরা ক্লাস দিয়ে থাকি। আজকের টপিকের নাম হচ্ছে ফিগার অফ স্পিচ। এটা আপনি পরীক্ষা দিলে সবচেয়ে কমন যে টপিকগুলো আমরা পরীক্ষায় কোশ্চেন পাই সব জায়গাটাতে সেটার মধ্যে একটা হচ্ছে ফিগার অফ স্পিচ। এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝামেলায় পড়ে এগুলো নিয়ে। সুতরাং আজকে ক্লাসে আমরা এটা আদি অন্ত এবং নক্ষত্র সবকিছু আলোচনা করে ফেলবো। একটু দ্রুত সবাই লাইভে চলে আসবেন ইনশাআল্লাহ। সামিরা সুলতান আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাশিদা ইসলাম আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। নাজিয়া হক নাইশা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। শ্রাবণী আক্তার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সাদিয়া জাহান রিদি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সাইমা আক্তার, আয়াত ইসলাম, আহ সারোয়ার আলম বা ভাইয়া টেন্সের ক্লাস শেষ হলো না। আমরা টেন্সের ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। আমরা পেইড ব্যাচে বাকি টপিকগুলো আমরা সুন্দর করে গুছিয়ে দিব তোমাদেরকে। হ্যাঁ, তোমরা পেইড ব্যাচে ওইগুলো ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। সিদ্ধাতুল মুনতাহা রওজা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। সবাই একটু দ্রুত আমরা লাইভে চলে আসবো ইনশাআল্লাহ। এবং আমরা একটু শেয়ার দেওয়ার চেষ্টা করবো ক্লাসটি, যাতে সবাই আমাদের ক্লাসটি দেখতে পারে। রাইট, আমরা একটু দ্রুত শেয়ার দেওয়ার চেষ্টা করবো যাতে সবাই লাইভটা দেখতে পারে। ওকে, যদি শেয়ার দিতে সমস্যা মনে হয় একটু হাইলাইট করে দিবেন। যদি শেয়ার দিতে প্রবলেম হয় একটু কাইন্ডলি হাইলাইট করে দিবেন। হ্যাঁ, যদি আপনার শেয়ার দিতে প্রবলেম হয় তাহলে একটু হাইলাইট করে দিবেন, সুন্দর করে একটু হাইলাইট করে দিবেন যাতে সবাই ক্লাসটি দেখতে পারে। ওকে, আমরা নেক মাকসুদ যদি করি আল্লাহ তাআলা আমাদের নেক্সট মাকসুদ পূরণ করে। আপনারা যদি অন্য মানুষের উপকার হবে এই স্বার্থে আপনি যদি হাইলাইট করে দেন, আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা এই টপিকগুলোতে অনেক বেশি কনফিউশন পড়ে, অনেক বেশি ঝামেলায় পড়ে, তাদেরকেও তাদের অনেকখানি হেল্প হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, শারিকা ইসলাম ইভা কেমন আছেন? স্যার এই তো ভালো আছি। আলোরা আক্তার মেনশন দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। রিনা আক্তার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, একটু দ্রুত সবাই একটু মেনশন করে দেবো সবাইকে। হ্যাঁ, একটু দ্রুত মেনশন করে দিব। এই যে মেনশন করে দিয়েছে সূর্য। সূর্য আল্লাহ তোমার ভালো করুক, বালা মুসিবত দূর করুক, আসমানে বালা আসমানে উঠিয়ে দিক, জমিনে বালা জমে ডাবা দিক, আমিন। হ্যাঁ, একটু সবাইকে আমরা মেনশন দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, এরপরে হচ্ছে শাহনাজ আক্তার মেনশন দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ মেনশন দেওয়ার জন্য। এরপরে মাধবীলতা, এরপরে দিয়া, ইশরাত জাহান, হ্যাঁ ঈশা ঈশা বলেছে চলে আসছি ক্লাস করতে, থ্যাংক ইউ। সাইমা আক্তার হাইলাইট করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ হাইলাইট করার জন্য, আল্লাহ তোমার ভালো করুক। ঠিক আছে, এরপরে দিয়া হচ্ছে মেনশন দিয়েছে ফাহিম ভুয়াকে, ভেরি গুড। ওকে, আচ্ছা আমরা একটু দ্রুত মেনশন দিয়ে দেবো সবাই যাতে ক্লাসে চলে আসতে পারে। রাদিয়া আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমরা একটু অপেক্ষা করছি, আমরা আরেকটু অডিয়েন্স উঠলেই আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। ওকে, ফয়সাল মাহমুদ, থ্যাংক ইউ। শাহরিয়ার শীত পায়নি, শীত পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এরপরে বলছে নির্জন দাস বলছে ভাই রংপুর থেকে, ভেরি গুড। ওকে, রাদিয়া বলছে আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। মাইশা মাহা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এরপরে মুস্তাসিম বিল্লাহ মেনশন দিয়েছে, থ্যাংক ইউ। আসো, এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি। আমরা আজকে ফিগার অফ স্পিচটা আলোচনা করব একটু সুন্দর করে। হ্যাঁ, একটু সুন্দর করে বোঝার চেষ্টা করবো, যেখানে বুঝবা না সেখানে ভাইয়াকে বলবা যে ভাইয়া বুঝি নাই, আরেকবার একটু বলে দাও। ঠিক আছে, আসেন আমরা ফিগার অফ স্পিচের মধ্যে কি কি পড়ি। আমরা পড়ি সিমিলি পড়ি, মেটাফোর পড়ি, অ্যানিটেশন পড়ি, হাইপারবোল পড়ি। এই টপিকগুলো আমরা একদম সুন্দরভাবে বুঝবো যাতে আর কখনোই পড়তে না হয়। আজকেই ফার্স্ট পড়া, আজকেই যাতে আমাদের লাস্ট পড়া হয়, আমাদের যাতে কখনোই টপিকগুলোতে ঝামেলা না হয়, আমরা এইভাবে পড়বো ইনশাল্লাহ। ওকে, আসো দেখেন তাহলে আমরা এখানে কি বলছি। মমতাজ একটা গান আছে না, বন্ধু তুই লোকাল বাস রে বন্ধু, তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তোলস খাট ধরিয়া নামাজ। এই যে মমতাজের গান শুনছেন না, মমতাজের একটা গান ছিল এরকম, তাই না? বন্ধু তুই লোকাল বাস রে বন্ধু, তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তোলস ঘাট ধরিয়া নামাজ। তাহলে এবার দেখেন এই যে মমতাজ আপার হচ্ছে লোকাল বাস এটা। হ্যাঁ, তাহলে এখানে দেখেন আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি আমরা কি বলছি, মাই লাইফ ইজ আ লোকাল বাস। আমার জীবনটা কি? তো বলছে ভাইয়া আমার জীবনটা হচ্ছে লোকাল বাস, তাই তো? তাহলে এবার দেখেন আমরা বলছি আমার জীবনটা কেমন, আমরা বলছি আমার জীবনটা হচ্ছে লোকাল বাসের মতো। তার মানে আমরা আমাদের জীবনটাকে কার সাথে কম্পেয়ার করছি?
বলছে ভাইয়া আমরা লোকাল বাসের সাথে কম্পেয়ার করছি। তাহলে আমি বলছি বন্ধু তুই লোকাল বাস রে বন্ধু, তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তোলস ঘাট ধরে নামাস। তাহলে এবার দেখেন আমার জীবনের সাথে আমি কার তুলনা করছি? তো হচ্ছে ভাইয়া আমার জীবনের সাথে আমি লোকাল বাসের তুলনা করছি। তাহলে এবার দেখেন আমার দুটা বিজাতীয়র মধ্যে তুলনা, অর্থাৎ দুটা জিনিসের মধ্যে মিল নাই, এমন দুটা অসম জিনিসের মধ্যে আমরা তুলনা করছি। এবং এই জায়গাটাতে কি আসতেছে বলছে ভাইয়া অ্যাজ বা লাইক আসে। তো যখন আপনি দুটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করবেন এবং ওই জায়গাটাতে আপনি যখন অ্যাজ বা লাইক পেয়ে যাবেন, তাহলে সাধারণত সেটাকে আমরা কি বলি? তো ভাই সাধারণত সেটাকে আমরা সিমিলি বলে থাকি। কি বলি রে? তো ভাইয়া সেটার নাম আমরা সিমিলি বলে থাকি। আমি আবার বলছি দুটা বিজাতীয়র মধ্যে তুলনা, এবং দুটি বিজাতীয়র মধ্যে যখন আপনি তুলনা করবেন ওই জায়গাটাতে যখন অ্যাজ বা লাইক আসবে তখন আপনি সেটাকে সিমিলি বলবেন। কি বলবেন রে? সিমিলি বলবেন। যেমন আমরা অনেক সময় বলি মানুষদেরকে তুলনা করার ক্ষেত্রে বলি একদম তুমি দেখতে গোলাপের মতো। তুমি কিসের মতো দেখতে? বলছে তুমি দেখতে একদম গোলাপের মতো। কার মতো দেখতে? তো ভাইয়া তুমি দেখতে একদম গোলাপের মতো, এত সুন্দর তুমি, তাই না? তাহলে এবার দেখেন আপনি যখন এই জায়গাতে তুলনা করছেন, দ্য গার্ল ইজ লাইক আ রোজ, মেয়েটা কার মতো দেখতে? তো ভাইয়া মেয়েটা দেখতে হচ্ছে গোলাপের মতো। কার মতো দেখতে? তো ভাইয়া মেয়েটা দেখতে হচ্ছে গোলাপের মতো। এই যে দেখেন দুটা বিজাতীয়র মধ্যে তুলনা করলেন, গার্লের সাথে আপনি রোজের কম্পেয়ার করলেন, এবং এই জায়গায় যখন তুলনা করছেন তখন অ্যাজ বা লাইক চলে আসছে। কি চলে আসছে? অ্যাজ বা লাইক চলে আসছে। যখন দুটি বিজাতীয়র মধ্যে আপনি তুলনা করবেন এবং অ্যাজ বা লাইক যখন চলে আসবে, কি চলে আসবে? তো ভাইয়া অ্যাজ বা লাইক যখন চলে আসবে তখন তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া আপনি কি বলবেন? তো ভাইয়া আমি সিমিলি বলবো। কি বলবো রে? আমি সিমিলি বলবো। অর্থাৎ সিমিলি বলতে আমরা কি বুঝতেছি? তো ভাইয়া সিমিলি বলতে আমরা এটুকু বুঝতেছি দুটি ভিন্ন বিষয়ের মধ্যে যখন আপনি তুলনা করবেন, আপনি যখন দুটি ভিন্ন বিষয়ের মধ্যে উপমা করবেন, তুলনা করবেন, তাইলে ওই জায়গাটার মধ্যে যখন অ্যাজ বা লাইক চলে আসবে তখন আমরা সেটাকে কি বলবো? তো ভাইয়া তখন আমরা সেটাকে সিমিলি বলবো। তখন আমরা কি বলবো? তো ভাইয়া তখন ওইটাকে আমরা সিমিলি বলবো। কি বলবো রে? তখন ওটা সিমিলি বলবো। আমি আবার বলছি দুটি ভিন্ন জিনিসের বিষয়ে, দুটি ভিন্ন বিষয়ে আপনি যদি সরাসরি আপনি যদি তুলনা করেন এবং ওই তুলনার জায়গায় যদি অ্যাজ বা লাইক চলে আসে, কি চলে আসে? তো ভাইয়া অ্যাজ বা লাইক যদি চলে আসে তাহলে চোখ বন্ধ করে আমরা ওখানে কি বলবো? তো ভাইয়া আমরা চোখ বন্ধ করে ওখানে সিমিলি বলবো। কি বলবো রে? সিমিলি। আবার দেখেন, তাহলে আমি আবার প্রথম থেকে বলছি, দেখেন বলছে আমার জীবনটা কেমন? তো ভাইয়া আমার জীবনটা হচ্ছে লোকাল বাসের মতো। কার মতো? বলছে ভাইয়া আমার জীবনটা হচ্ছে লোকাল বাসের মতো। এখানে কি চলে আসছে? বলছে ভাইয়া অ্যাজ বা লাইক চলে আসছে। তাহলে এই যে দুটি ভিন্ন বিষয়, আমার জীবন আর লোকাল বাস, দুটা ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা, অ্যাজ বা লাইক আছে নাকি নাই? বলছে আছে ভাইয়া। এক বা অ্যাজ বা লাইক থাকলে কি হবে? তো ভাইয়া অ্যাজ বা লাইক থাকলে সিমিলি হবে। অ্যাজ বা লাইক থাকলে কি হবে? বলছে ভাইয়া সিমিলি হবে। আমি বলতেছি তুমি দেখতে একদম গোলাপের মতো। তুমি দেখতে কার মতো? বলছে তুমি দেখতে গোলাপের মতো। তুমি দেখতে কার মতো? বলছে চাঁদের মতো। তাহলে এবার দেখেন মেয়েটা এবং রোজ দুটা ভিন্ন বিষয়, আর এই ভিন্ন বিষয়কে যখন আমরা তুলনা করছি এখানে অ্যাজ বা লাইক চলে আসছে, তাহলে অ্যাজ বা লাইক আসার সাথে সাথে আমরা সেটাকে কি বলছি? বলছে ভাইয়া আমরা সেটাকে সিমিলি বলছি। ওই জন্য বললাম সিমিলিটা কি? তো বলছে ভাইয়া দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা। সিমিলিটা কি ভাইয়া? বলছে ভাইয়া দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা। যখন দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা করবেন এবং অ্যাজ বা লাইক যখন আপনার চলে আসবে যখন চোখ বন্ধ করে ওটাকে কি বলবেন? তো ভাইয়া ওটাকে আমরা সিমিলি বলে ফেলবো। কি বলবো রে? তো ভাইয়া ওটাকে আমরা সিমিলি বলে ফেলবো। ওকে, তাহলে সিমিলিটা কি পাইলাম? তবে সে সিমিলিটাকে পাইলাম আমরা যে এটা এক্সপ্লিসিট কম্প্যারিজন। কি পাইছি রে? বলছে সিমিলি মানে হচ্ছে এক্সপ্লিসিট কম্প্যারিজন। এই শব্দটা ভালো করে মনে রাখবেন। এক্সপ্লিসিট কম্প্যারিজন অর্থাৎ দুটি ভিন্ন রকম বা ভিন্ন জাতীয় জিনিসকে আপনি কাজের মধ্যে যদি সুস্পষ্ট তুলনা করেন এবং অ্যাজ বা লাইক যদি চলে আসে তাহলে ওইটাকে আমরা তখন বলি সিমিলি। যেমন আমরা বলি যে অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার, ঠান্ডা কিসের মতো? বলছে ভাইয়া একদম শশার মতো। আপনি যখন গরম অনেক লাগে তখন আপনি রোদের মধ্যে দাঁড়ায় শশা খান না? বলছে শশা খেলে কি হয়? বলছে ভাই একদম ঠান্ডা লাগে ভাইয়া। ওইটা দেখেন অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার। তাহলে কুলটা কিসের মতো? বলছে ভাইয়া শশার মতো। এই যে শশার মতো, রাইট? তাহলে এই যে ঠান্ডাটা কিসের মতো? তো বলছে ভাইয়া ঠান্ডাটা লাগতেছে হচ্ছে কিসের মতো? বলছে ভাইয়া শশার মতো, রাইট? কার মতো রে? তো বলছে ভাইয়া শশার মতো, রাইট? তাহলে এই যে দেখেন ঠান্ডাটা লাগতেছে কিসের মতো? শশার মতো। এই যে আপনি অ্যাজ দ্বারা আপনি দুটাকে তুলনা করছেন, রাইট? তাহলে এই যে দুটা ভিন্ন বিষয়, দুটা ভিন্ন বিষয়ের মধ্যে যখন আপনি অ্যাজ দিয়ে তুলনা করছেন তখন আমরা সেটাকে কি বলছি? তো ভাইয়া সেটাকে আমরা সিমিলি বলছি। কি বলছি? তো ভাই আমরা এটাকে সিমিলি বলছি। বিদ্যুৎ বিভ্রাট, ঠিক আছে? বিদ্যুৎ বিভ্রাট, হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেছে।
একটু আমরা অপেক্ষা করব, একটু অপেক্ষা করব। আমরা লাইভে আছি, কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, রাইট? একটু আপনারা ধৈর্য সহকারে থাকবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ডার্ক হয়ে গেছে, কারণটা হচ্ছে বিদ্যুৎ চলে গেছে। হ্যাঁ, বিদ্যুৎ চলে গেছে। স্যার অন্ধকার হচ্ছে ওই যে বিদ্যুৎ চলে গেছে তাই অন্ধকার। হ্যাঁ, বিদ্যুৎ চলে গেছে, দ্যাটস ওয়াই অন্ধকার। বিদ্যুৎ মাঝে মাঝে একটু দুষ্টামি করে আমাদের সাথে, কিচ্ছু করার থাকে না এক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, গেছে শ্বশুর বাড়ি কারেন্ট। মোহাম্মদ সেলিম, সেলিম ভাইয়া কেমন আছো তুমি? সিমিলে হচ্ছে ওই যে দুটা সিমিলার জিনিসের মধ্যে তুলনা। হ্যাঁ, সিমিলার প্লাস লাইক থাকবে, দুটা বিজাতীয়র মধ্যে তুলনা, এবং অবশ্যই অবশ্যই অ্যাজ বা লাইক থাকবে। হ্যাঁ, আচ্ছা, ফিগার অফ স্পিচ কি ভাইয়া আজকে প্রথম শুনলাম। তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিতে যাবা, যখন তুমি অ্যাডমিশন টেস্ট দিতে যাবা, দেখবা যে প্রায় প্রতিটা ইউনিভার্সিটিতেই এই ফিগার অফ স্পিচ থেকে কোশ্চেন আসে, অর্থাৎ লিটারি টার্মস আমরা বলি বা লিটারি ডিভাইস বলি। এই যে এগুলো হচ্ছে সিমিলি আছে, মেটাফোর আছে, হ্যাঁ, পার্সোনিফিকেশন আছে, হাইপারবোল আছে। এগুলো যদি আগে থেকে না পড়ো, তাহলে নতুন করে তুমি যখন টেক্সট বুক পড়তে যাবা তখন দেখবা যে টার্মগুলো তুমি বুঝতেছো না। এবং এগুলো 100% প্রায় প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি কোশ্চেন, রাইট? আমরা প্রতি বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনগুলো দেখি। ওকে, আচ্ছা, আমি কমেন্ট পড়তেছি, তো আমি কমেন্ট পড়তেছি। হ্যাঁ, কমেন্ট পড়তেছি আমি। আচ্ছা, নীলিমা নূরে বলার কি হইলো? আচ্ছা, আমাদের এদিকে কারেন্ট চলে যাচ্ছে, আমাদের এখানে বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ চলে আসবে এখনই। ভাই ইংলিশেই ক্লাস 6 থেকে আপনি সিরিয়াসলি ইংলিশ পড়েন। ইংলিশে যে ভীতিকর একটা সাবজেক্ট, এই ভীতিকরের কারণে গতকালও বিদ্যুৎ ভয় পেয়ে চলে গেছে, আজকেও বিদ্যুৎ কি হঠাৎ করে ভয় পেয়ে চলে গেছে। হ্যাঁ, আইপিএস লাইন দেওয়া হচ্ছে, চলে আসবে একটু একটু কিছুক্ষণের মধ্যে। তোমরা একটু কষ্ট করে থাকো, তাহলেই হবে। রোকায় আক্তার বলেছে আজকে টপিকের নাম কি? আজকে টপিকের নাম হচ্ছে তোমার শ্বশুর বাড়ি। এটা সিনোনিম হচ্ছে ফিগার অফ স্পিচ। হ্যাঁ, টপিকের নাম হচ্ছে ফিগার অফ স্পিচ, আর এটার হচ্ছে সিনোনিম হচ্ছে তোমার শ্বশুর বাড়ি। ওকে, আচ্ছা, স্যার অন্ধকার কেন? স্যার অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে তোমাদেরকে আলোর মধ্যে রেখে। আমরা হচ্ছে ওই মোমবাতির মতো, আমরা নিজেরা পুড়ে যাই কিন্তু আলো দিয়ে যাই। শিক্ষকরা হচ্ছে এরকমই, শিক্ষকরা সবসময় অন্ধকারের মধ্যে থাকে, আর শিক্ষার্থীরা সবসময় আলোর মধ্যে থাকে আর কি। ওকে, আচ্ছা, এবার আসেন। জেরিন বলছে কারেন্টটা মহাসিন স্যারের মতো দুষ্টামি করে। হ্যাঁ, আমাদের মহাসিন স্যারের মতোই দুষ্টু কারেন্ট। হ্যাঁ, কিচ্ছু করার নাই, মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে। ওকে, আচ্ছা, আলোক চন্দ্র রয় ভাইয়া জল ঢাকার উল্লাস মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? আমি চেষ্টা করি পুরো বাংলাদেশের সমস্ত উপজেলায় যাওয়ার জন্য। এবছরও আমি রংপুর বিভাগের প্রায় প্রতিটা উপজেলাতেই গিয়েছি। ওকে, আজকে ফার্স্ট এগুলো পড়ছি, ফার্স্ট পড়বা কিন্তু সুন্দর লাগবে, ঠিক আছে? আমাদের জীবনে অনেক কিছুই নতুন আসে, তোমার জীবনে অনেক কিছু নতুন আসে, একটু লিস্ট করে আসো। ওকে, আচ্ছা, আসো। এরপরে দেখো, না ভাইয়া 10 মিনিট হয়ে গেছে, চলে আসবে এখনই। ওকে, এরপরে আসেন। এরপরে আচ্ছা, এরপরে দিয়া বলছে সিরিয়াস স্টুডেন্ট না, লাইভ কাটেনি ভাইয়া, লাইভ কাটেনি, এখনই সব কিছু ঠিক হয়ে যাবে। প্রতিদিন ইংরেজি ক্লাসে কেন এমন হয়? ওই যে না পাওয়ার দুঃখটাকে ভালোবাসা কয়। এই যে আমরা তোমাকে একটু অপেক্ষা করাচ্ছি, জিনিসটা সুন্দর না? প্রত্যেকটা অপেক্ষাই সুন্দর। তুমি জীবনে চিন্তা করো, তুমি যত কিছু জীবনে পেয়েছো, সব কিছু হচ্ছে অপেক্ষার ফলে। এখন তুমি স্বপ্ন দেখতেছো কয়েকদিন পরে আরো বেটার কিছু পাবা, এই যে অপেক্ষা করতেছো। দুদিন পরে যখন একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পাবা, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি লতে পড়বা, ইংলিশে পড়বা, অনেক অপেক্ষার পরে, অনেক রাত জাগার পরে, মৃত আপনার বইয়ের পাতায় মৃত অক্ষরে প্রাণ খোঁজার পরে, তখন দেখবেন যে ইজিলি এগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, ফিগার অফ স্পিচ মানে কি? ফিগার অফ স্পিচ মানে লিটারি ডিভাইস, যেগুলো আমরা সেন্টেন্সে লেখার সময় আমরা উপমা ব্যবহার করি। এখানে লেখক বা কবি যখন যে উপমাগুলো ব্যবহার করে, এগুলো অনেকগুলো টার্ম আছে, রাইট? ওই টার্মগুলো আজকে আমরা পড়তেছি। যে টেক্সট বুকে আপনি দেখবেন যে বিভিন্ন ডিভাইস বইয়ের মধ্যে লেখা আছে, যে এগুলো মানে আমি কি বুঝি, তো ওইগুলোই আজকে ক্লাস হচ্ছে এটা। ওকে, আচ্ছা, আরাফাত রহমান, এই টপিকই খুব কঠিন। বুঝছে না রে ময়না, অতখানিও কঠিন না তুমি যতখানি ভাবছো। আমার দায়িত্বটা হচ্ছে তোমাকে কনসেপচুয়ালি স্ট্রং করে তুমি কত সহজে জিনিসটাকে ধরে রাখতে পারো, আর সেটার ব্যবস্থা করা। আজকে যেহেতু তুমি নতুন টপিকটা দেখতেছো, ইনশাআল্লাহ আমি এটুকু তোমাকে বলতে পারি যে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ওকে,
আচ্ছা, স্যারদের এলাকা অনেক গরিব, তাই কারেন্ট থাকে না। আহারে বাবুটা, আমরা সংসদ ভবনের পাশেই, ঠিক আছে। আমাদের এগুলা পশ এলাকা, তবু গুলশান না আর কি, এইটা হচ্ছে ঝামেলা আর কি। আচ্ছা আচ্ছা, আহ, শরীফা আক্তার বলছি জি, অনেক মজার। ওকে, অঙ্কিতা বলছে, অঙ্কিতা মাহান্তা বলছে যে ইংলিশে বেসিকের অনেক প্রবলেম। দেখো, আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা ছোটবেলা থেকে এত বেশি রুলসটাকে প্রাধান্য দিয়ে ফেলছি, আমরা আমরা এত বেশি রুলসটাকে প্রাধান্য দিয়ে ফেলছি, দ্যাটস ওয়াই আমরা যখন পরীক্ষা হলে তুমি যাও, এতগুলো রুলস যখন তুমি অ্যাপ্লাই করতে যাও, হ্যাঁ, রুলসগুলো তখন অ্যাপ্লাই করতে যাও, তখন একটার সাথে একটা প্যাচ খেয়ে যায়। এ কে যখন দেখো ওটা আপন মনে হয়, বিটাকে দেখলে গার্লফ্রেন্ড মনে হয়, সিটাকে দেখলে পাশে পাশে ভাবি মনে হয়, ডিটাকে তো একদম ছোটবেলার বান্ধবী, রাইট? তো এইরকম প্যাচ খেয়ে যায় কোশ্চেনগুলো। যখন তুমি ফাংশন দেখবা, ইনসাইট বোঝার চেষ্টা করবা যে এই কাজগুলো কিভাবে ঘটতেছে। এটা তো ল্যাঙ্গুয়েজ ভাই, ল্যাঙ্গুয়েজটাকে ল্যাঙ্গুয়েজটাকে পুরাটাই বোঝা যায়, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটাকে পুরাটাই বোঝা যায়। তুমি যত ভালো বুঝবা তত ভালো পরীক্ষা উত্তর করতে পারবা। হ্যাঁ, নোটে, তুমি যত ভালো বুঝবা তত ভালো উত্তর করতে পারবা। একটা কথা সবসময় মনে রাখবা যে ইংলিশে ফেল করতেছে কতজন। যেমন আমি প্রায় বলি, প্রতি বছর 1,14,000 শিক্ষার্থী পরীক্ষা দেয়, পাশ করছে কত বছর, কত 7,921 জন। সিট কিন্তু এতগুলা নাই, তাই না? 1890-এর মতো সিট আছে। তাহলে এই যে এত সংখ্যক শিক্ষার্থী 90% ফেল করতেছে কেন? তুমি ছোটবেলা থেকে তুমি রুলস পড়তেছো, পড়ে কিন্তু আপনি পড়ার পরে তুমি যখন পরীক্ষা হলে যাচ্ছ, যাওয়ার পর ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তাই না? তো ওই জায়গাটাতে আমরা যখন রুলস থেকে বের হয়ে এসে আমরা যখন ইনসাইট পরে উত্তর করব, তখন দেখবা যে ফেল করতে হচ্ছে না, তুমি সর্বোচ্চ মার্কস পাচ্ছ। ইংলিশে ফেল করা যত সহজ, আবার ফুল মার্কস পাও ততখানি সহজ, ঠিক আছে? ফুল মার্কস পাওয়া ততখানি কি সহজ। ওকে, চলে আসছে, আসেন। এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ আপনাদের ভালো করুক, বালা মুসিবত দূর করুক, আসমানের বালা আসমানে উঠায় দিক, জমিনের বালা জমিনে ডাবা দিক, আমিন। আল্লাহর কাছে দোয়া করে দিলাম যাতে অনেকগুলা বিয়া হয়। আসেন, চলে আসছে। ওকে, আসেন, চলে আসছে। আচ্ছা, দেখেন, তাহলে আমরা সিমিলি কি বললাম, যে বললাম দুটি ভিন্ন রকম বা বিজাতীয়র মধ্যে যখন আপনি তুলনা করবেন এবং ওই জায়গাটাতে অ্যাজ বা লাইক আসবে, তখন আমরা এটাকে কি বলি, বুঝছি ভাই? ওটাকে আমরা সিমিলি বলি, রাইট? তাহলে আরেকবার দেখো, আমরা জীবনটাকে কার সাথে তুলনা করছি, তো ভাইয়া আমরা জীবনটাকে আমরা লোকাল বাসের সাথে তুলনা করছি। তাহলে এই যে দুটা বিজাতীয়র মধ্যে তুলনা, অ্যাজ বা লাইক আছে, সিমিলি। আমি বললাম কি, মায়াটা দেখতে কিসের মতো? বলছে ভাইয়া মায়াটা হলো গোলাপের মতো দেখতে। কার মতো? বলছে ভাইয়া গোলাপ। আসেন, মায়াটার সাথে আমি কার তুলনা করলাম? গোলাপের। অ্যাজ বা লাইক আছে নাকি নাই? বলছে ভাইয়া অ্যাজ বা লাইক চলে আসছে, তাহলে আমরা কি বলবো রে? আমরা সিমিলি বলবো। ওটাই বলছি, দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা, অ্যাজ বা লাইক আসলে আমরা কি বলবো রে? বলছে ভাই অ্যাজ বা লাইক আসলে আমরা সিমিলি বলবো। এবার আসেন, এবার আমরা কি বললাম? কুল অ্যাজ কিউকাম্বার, তাহলে অ্যাজ আছে সিমিলি হবে, তাই না? এবার আসেন, এবার আমরা যদি দেখি, দেখেন এই উক্তিদের সাথে আপনারা সবাই পরিচিত। মৃত্যু সে তো চেঙ্গেসের অশ্বের মতো দ্রুতগামী বধির। বলছে আরে বেটা, তুই আজকে বেঁচে আসিস, একটু পরেই আপনার কি হয়ে যেতে পারে, মরে যেতে পারেন। এই আশ, এই শ্বাস, কিচ্ছু নাই। আসেন, তো বলছে জীবনটাকে আমরা কার সাথে তুলনা করছি? বলছে ভাইয়া আমরা জীবনটাকে আমরা মৃত্যুর সাথে, আমরা মৃত্যুটাকে কার সাথে তুলনা করছি? বলছে ভাইয়া আমরা মৃত্যুটাকে আমরা তুলনা করছি চেঙ্গিসের অশ্বের সাথে। চেঙ্গিসের অশ্ব মানে কি রে? অশ্ব মানে হচ্ছে ঘোড়া। অশ্ব মানে কি? তো ভাইয়া অশ্ব মানে হচ্ছে ঘোড়া। মৃত্যুটা কেমন? বলছে ভাইয়া মৃত্যুটাকে আমরা তুলনা করছি চেঙ্গিসের ঘোড়ার সাথে। সেটা কেমন? বলছে ভাইয়া দ্রুতগামী এবং বধির। এত দ্রুত চলে আসে এবং কারো কথা শোনে না, যখন দাগ দেওয়ার দরকার একবারে পটাশ করে দাগ দেয়, আর আমরা কি মরে যাই। ওটাই বলছে মৃত্যু সে তো চেঙ্গিসের অশ্বের মতো দ্রুতগামী বধির। তাহলে মৃত্যুটাকে আমরা কার সাথে তুলনা করছি? বলছে ভাইয়া মৃত্যুটাকে আমরা চেঙ্গিসের ঘোড়ার সাথে তুলনা করছি। অ্যাজ বা লাইক মানে এই যে মতো আছে, মতো মানে কি? তো ভাইয়া লাইক মানে হচ্ছে মতো। অ্যাজ বা লাইক মানে কি? তো ভাইয়া অ্যাজ বা লাইক মানে মতো। আবার দেখেন মৃত্যু, আমরা বলছি মৃত্যুটা কেমন? বলছে ভাইয়া চেঙ্গিসের অশ্বের মতো দ্রুতগামী বধির। তাহলে মৃত্যুটাকে আমরা কার সাথে তুলনা করছি? বলছে ভাইয়া আমরা মৃত্যুটাকে চেঙ্গিসের ঘোড়ার সাথে তুলনা করছি। মৃত্যু আর ঘোড়া আমরা জানি দুটা বিজাতীয় বিষয়, দুটা ভিন্ন বিষয়। আবার যখন আমি মতো বলেছি তখনই এটাকে আমরা বলছি ভাই এটা কি হবে? বলছে ভাইয়া এটা সিমিলি হবে। ভাই এটা কি হবে? তো ভাইয়া এটা সিমিলি হবে। ভাইয়া কি হবে? বলছে ভাইয়া এটা 100% সিমিলি হবে। তাহলে এটা মনে রাখবেন, দুটা বিজাতীয়র মধ্যে যদি তুলনা হয় তাহলে 100% এটাকে আপনি কি বলবেন? সিমিলি। আর যদি অ্যাজ বা লাইক আসে তাহলে কি হবে? সিমিলি। আর যদি অ্যাজ বা লাইক না আসে তাহলে ওটাকে আমরা কি বলবো? বলছে ভাইয়া অ্যাজ বা লাইক যদি না আসে তাহলে ওটাকে আমরা বলবো মেটাফোর। কি বলবো রে? মেটাফোর। তাহলে আমি উদাহরণটা কি দিলাম? তাহলে আমি উদাহরণটা বললাম,
যে মৃত্যু কেমন, তো ভাইয়া চেঙ্গিসের ঘোড়ার মতো। ওই সময়টাতে যখন যুদ্ধ হইতো চেঙ্গিসের ঘোড়ার দিকে সবাই ভয় পাইতো। যেমন বখতিয়ার খলজির কথা যদি আপনি চিন্তা করেন, বখতিয়ার খলজি মাত্র 18টা ঘোড়া নিয়ে সেই সময় তৎকালীন সময় লক্ষণ সেন রে, সবচেয়ে শক্তিশালী রাজার মধ্যে একটা রাজা ছিল লক্ষণ সেন, মাত্র 18টা ঘোড়া নিয়ে সে লক্ষণ সেনরে পরাজিত করে এই বাংলায় মুসলিম শাসনের শুরু করেছিল। আপনি যদি সিরাজউদ্দৌলার কথা চিন্তা করেন, এই যে 18-19 বছর বয়সে গোটা বাংলা শাসন করে গেছে, আর আমরা এত বড়, তারপরেও আমরা সব কিছুতে ভয় পাই। হ্যাঁ, বিদ্যুৎ চলে আসছে, সব ঠিক হয়ে গেছে, হ্যাঁ অনেক কষ্ট করলাম, এখন ঠিক হলে আর কোনো ঝামেলা নাই। এবার আসেন, তাহলে আমরা কি বললাম, মৃত্যুটা কেমন বলছে ভাইয়া, চেঙ্গিসের অশ্বের মতো দ্রুতগামী বধির। তাহলে মৃত্যুটাকে আমরা কার সাথে তুলনা করলাম, বলছে ভাইয়া আমরা মৃত্যুটাকে বললাম চেঙ্গিসের ঘোড়ার সাথে। তাহলে মৃত্যু আর চেঙ্গিসের ঘোড়া দুটা কি সমজাতীয় নাকি বিজাতীয়, তো বলছে ভাইয়া দুটা বিজাতীয়। এবার আসেন, পরে বাংলা কি লেখা ছিল, মতো, মতোর ইংলিশ কি অ্যাজ বা লাইক। তাহলে এবার দেখেন মৃত্যু আর ঘোড়া বিজাতীয়, অ্যাজ বা লাইক আছে, তার মানে ওটাকে কি বলবেন রে, তাহলে ওইটাকে আপনি সিমিলি বলবেন। কি বলবেন রে, সিমিলি বলবেন। ওকে, এটা একটু ভালো করে মনে রাখবেন। আমাদের সবার মধ্যেই সম্ভাবনা আছে এবং প্রচুর সম্ভাবনা আছে। আপনার কাছে যে মেটেরিয়ালসগুলো আছে, মানে আপনার মধ্যে যে জ্ঞান আছে, আপনার কাছে অনেক সময় মনে হয় যে এটা অনেক ক্ষুদ্র জ্ঞান, কিন্তু এখান থেকেও অনেক ভালো কিছু করা সম্ভব। একটা কথা সবসময় মনে রাখবেন, যে অ্যালফাবেট আবিষ্কার করছে সে কখনো অ্যালফাবেট দেখেনি, যে এরোপ্লেন আবিষ্কার করছে সে কখনো এরোপ্লেন দেখেনি। আপনার মধ্যেও আল্লাহ অসংখ্য সম্ভাবনা দিয়েছে, সেই সম্ভাবনাগুলোকে আমাদের কাজে লাগাইতে হবে ইনশাআল্লাহ। ওকে, এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবেন। ওকে ভাই, একটা প্রশ্ন ছিল, আপনার ক্লাসটা চলছে কেমন করে, আমাদের বাংলা ক্লাস হচ্ছে না। আসেন, হবে, এই যে একটা রুমে হচ্ছে আইপিএস দেওয়া, এই কারণেই প্রবলেম একটি। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। আমি তো জোর করে ক্লাসটা আটকায় রাখছি আর কি, ঠিক আছে দুষ্টু পাখিরা। এই যে তোমরা যে আমাকে এতক্ষণ ভালোবেসে এভাবে আসো, আমার কাছে খুবই ভালো লাগছে ব্যাপারটা। হ্যাঁ, আমি দোয়া করি আল্লাহ আপনাদের মনোবাসনা সবার পূরণ করুক, ঠিক আছে। আমি দোয়া করি সবার মনোবাসনা কি আল্লাহ পূরণ করুক। ওকে, আসেন, থ্যাংক ইউ। এই যে ঠিক হয়ে গেছে, আর কোনো ঝামেলা নাই। ঝামেলা কি আছে নাকি নাই, বলেন ঝামেলা কি আছে নাকি নাই, বলছে না ভাইয়া ঝামেলা নাই। আসেন, এবার দেখেন, তাহলে বলছি মৃত্যু সে তো চেঙ্গিসের অশ্বের মতো দ্রুতগামী বধির। তাহলে বলছি ভাইয়া অ্যাজ বা লাইক দেওয়া আছে, তার মানে কি বলবেন রে, বলছে ভাইয়া সিমিলি বলবেন। তাহলে এবারে উত্তর করেন এটা। এই যে জিএসটি পরীক্ষায় সি ইউনিটে 24-25 সেশনে এসেছিল, জাহাঙ্গীরনগরে 11-12তে এসেছিল, বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষা এসছে 18তে। তাহলে এই যে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, আমি মেঘের মতো ওই যে ভেসে বেড়াই, তাই তো। তাহলে এবার দেখেন এই জায়গাটাতে আমার সাথে কার তুলনা হচ্ছে, তো ভাইয়া আমার সাথে কার তুলনা হচ্ছে, বলছে ভাইয়া আমার সাথে মেঘের তুলনা হচ্ছে। ভালো করে খেয়াল করেন, আমার সাথে কার তুলনা হয়েছে, তো ভাইয়া আমার সাথে মেঘের তুলনা হয়েছে। আমার সাথে কার তুলনা হয়েছে, মেঘের। এবার দেখেন তো এটার উত্তরটা কি হতে পারে। রাহেলা বেগম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, আসেন, ভেরি গুড। শ্রাবণী বলছে, শ্রাবণী পাল ভাইয়া শ্বশুর দি। এবার আছেন হাসিবুল হাসান, আমিন, আফসানা আক্তার, স্যারকে দেখতে আসলাম। ওকে, আসো, দেখতে থাকো, ক্লাস করো, আর অন্য কোনো ক্লাস করা লাগবে না। আসো। সাদিয়া ইসলাম বলেছে আমার সিম্বল না রে, এখানে কি লেখা আছে, এতে লেখা আছে সিম্বল, আর বিতে লেখা আছে সিমিলি। তাহলে এবার দেখেন আমার সাথে কার তুলনা হয়েছে, মেঘের। অ্যাজ বা লাইক আছে নাকি নাই, জোরে বলেন আছে নাকি নাই, বলছে ভাইয়া অ্যাজ বা লাইক চলে আসছে। যেহেতু অ্যাজ বা লাইক চলে আসছে, তারা বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া, তাহলে আমরা কি বলবো এটাকে, তো ভাইয়া আমরা এটাকে সিমিলি বলবো। কি বলবো রে, তো ভাইয়া আমরা সিমিলি বলবো। ওকে, আসো, এবার খেয়াল করেন। এবার আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখেন। আমরা যদি এই জায়গাটার দিকে দেখি তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখেন। তাহলে আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি। রেসপন্ড করতেছে না বোর্ড, রেসপন্ড করতেছে না। আজকে এত প্যারা দিতেছে রে বাইরে ভাই। হ্যাঁ, একবার বিদ্যুৎ থাকে না, একবার বোর্ডের দুষ্টামি করতেছে। ইংলিশ ক্লাস তো ওই বোর্ডে একটু ভয় পায় আর কি, ঠিক আছে, কিচ্ছু করার থাকে না, ঠিক হয়ে গেছে। আসেন, এবার আমরা যদি বলি তাহলে এবার দেখেন, তাহলে এটা কি বললাম, তাহলে ভাই এটা সিমিলি বললাম। এবার আসেন, তাহলে মেটাফোরটা কি, তো ভাইয়া মেটাফোরের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে মেটাফোরটা কি, তো ভাইয়া মেটাফোর মানে আমরা যদি বলি তাহলে এই জায়গাটা তো সেম, দুটি ভিন্ন বিষয়ের মধ্যে সরাসরি তুলনা। দুটি ভিন্ন বিষয়ের মধ্যে কি, তো ভাইয়া দুটি ভিন্ন বিষয়ের মধ্যে সরাসরি তুলনা। তাহলে এবার ভালো করে খেয়াল করেন, তবে দুটি ভিন্ন বিষয়ের মধ্যে যদি আপনি সরাসরি তুলনা পেয়ে যান
তাহলে সেটাকে আমরা মেটাফোর বলবো। কি বলবো রে? মেটাফোর। তাহলে আগেরটার মধ্যে আর এটার মধ্যে ডিফারেন্স কোথায়? তো বলছে ভাইয়া ওটাও দুটা ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা। এটা কি? বলছে ভাইয়া এটাও দুটা ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা। দুইটাই ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা। ওইখানে অ্যাজ বা লাইক থাকে আর এখানে অ্যাজ বা লাইক থাকে না, ওই জন্য কেটে দিছি। এখানে অ্যাজ বা লাইক নাই। তাহলে এবার আসেন, এবার আমরা যদি বলি, এখানে দেখেন আমি বলতেছি মুখখানি তার পদ্ম সম। দেখেন ভালো করে খেয়াল করেন, আমরা কি বলছি? মুখখানি তার পদ্ম সম, এ বক্ষে আমার নামিয়া পড়ল ধীরে। তাহলে খেয়াল করেন, মুখখানি তার নতবিন্দু পদ্ম সম, এ বক্ষে আমার নামিয়া পড়ল ধীরে। তাহলে এবার দেখেন মুখের সাথে কার তুলনা হয়েছে? বলছে ভাইয়া পদ্মের তুলনা হয়েছে। সম মানে কি? তো বলছে ভাইয়া সম মানে হচ্ছে সমান। সম মানে কি রে? তো বলছে ভাইয়া সম মানে সমান। তাহলে এবার দেখেন মুখের সাথে আমরা ডিরেক্ট কম্পারিজন করেছি কার? তো বলছে ভাইয়া মুখের সাথে আমরা ডিরেক্ট কম্পারিজন করেছি পদ্মের। এই যে মুখের সাথে যখন আপনি পদ্মের কম্পারিজন করছেন, এই যে মুখের সাথে যখন আপনি পদ্মের কম্পারিজন করছেন এবং এই জায়গাটাতে যখন অ্যাজ বা লাইক নাই, তখন আমরা সেটাকে কি বলছি? বলছে ভাইয়া মেটাফর বলছি। সিমিলি মানে কি হইতো? তো বলছে ভাইয়া অ্যাজ বা লাইক থাকা লাগতো, রাইট? এবার আসেন, আপনি ওই যে সিনেমার পোস্টার দেখছেন না, সিনেমাতে ওই যে মান্না সিনেমা দেখবেন, আমাদের ছোটবেলার সবচেয়ে ভালো নায়ক ছিল ওই সময় মান্না। মান্না 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 ওই যে সিনেমার নাম কি? বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। তাহলে মান্নার সিনেমার নাম কি ছিল? তো বলছে ভাইয়া মান্নার সিনেমার নাম ছিল হচ্ছে বাঘের বাচ্চা। তার ডিরেক্ট কম্পারিজন। মান্না কি? বলছে ভাইয়া বাঘের বাচ্চা, ডিরেক্ট কম্পারিজন। তাহলে বাঘের বাচ্চার মতো বলছে না, বাঘের বাচ্চার মতো বলেনি, ডিরেক্ট বলছে বাঘের বাচ্চা। তাহলে এই যে দেখেন, আপনি যখন ডিরেক্ট তুলনা করবেন, অ্যাজ বা লাইক যখন আসবে না, তখন আপনি সেটাকে কি বলবেন? তো ভাইয়া তখন আপনি সেটাকে বলবেন মেটাফোর। কি বলবেন রে? তো ভাইয়া তখন আপনি সেখানে সেটাকে বলবেন মেটাফোর। কি বলবেন রে ভাইয়া? বলছে ভাইয়া মেটাফোর বলবেন। এবার আসেন, তাহলে সিমিলির মানে কি বললাম? তো বলছে ভাইয়া সেম কথা। সিমিলি মানে হচ্ছে অ্যাজ বা লাইক আসবে, দুটা ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা, অ্যাজ বা লাইক আসবে। আসলে কি হবে? তো ভাইয়া আসলে আমরা সেটাকে সিমিলি বলবো। আর যদি অ্যাজ বা লাইক আপনি যদি দেখতে না পান, তাহলে কি করবেন? বলছে ভাইয়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া আপনি চোখ বন্ধ করে কি বলবেন? তো ভাইয়া চোখ বন্ধ করে আমরা মেটাফোর বলবো। কি বলবো রে? মেটাফোর বলবো। এবার উদাহরণ দিকে খেয়াল করেন, উদাহরণ কি বলছে? বলছে এ জায়গা দিয়ে যদি খেয়াল করেন, দেখেন হার হার্ট ইজ লাইক গোল্ড, তার হৃদয়টা কিসের মতো? বলছে ভাই স্বর্ণের মতো। আহারে, হৃদয় নাকি অন্য কিছু? তাহলে এবার দেখেন তার হৃদয়টাকে যখন আমরা গোল্ডের সাথে কম্পারিজন করছি, অ্যাজ বা লাইক আছে নাকি নাই? তো বলছে ভাইয়া অ্যাজ বা লাইক আছে। অ্যাজ বা লাইক থাকলে কি বলবেন? তো বলছে ভাইয়া অ্যাজ বা লাইক থাকলে সিমিলি বলবো। এবার দেখেন আমি বলছি হার হার্ট ইজ গোল্ড, তার হৃদয়টাই কি? বলছে ভাই হৃদয়টাই স্বর্ণ। এখানে কি অ্যাজ বা লাইক দেওয়া আছে? বলছে না ভাইয়া এখানে অ্যাজ বা লাইক দেওয়া নাই। যেহেতু অ্যাজ বা লাইক দেওয়া নাই, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি মেটাফোর। কি বলছি রে ভাইয়া? বলছে ভাইয়া মেটাফোর বলছি। এবার আসেন, দ্য ওয়ার্ল্ড ইজ লাইক স্টেজ, পৃথিবীটা রঙ্গমঞ্চের মতো। তাহলে এবার দেখেন ওয়ার্ল্ডটাকে, পৃথিবীটাকে আমি কার সাথে তুলনা করছি? বলছে ভাইয়া স্টেজের সাথে তুলনা করছি। পৃথিবীটা কিসের মতো? বলছে ভাইয়া স্টেজের মতো। এখানে কি অ্যাজ বা লাইক আছে নাকি নাই? তো বলছে ভাইয়া অ্যাজ বা লাইক আছে। তাহলে যেহেতু অ্যাজ বা লাইক আছে, তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া আমি এটাকে কি বলবো? বলছে ভাইয়া আমি এটাকে সিমিলি বলবো। এবার আসেন, আমি যদি বলি পৃথিবীটাই রঙ্গমঞ্চ, দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ। পৃথিবী আমি কি বলছি? ডিরেক্ট কম্পারিজন। ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, দ্য ওয়ার্ল্ড ইজ এ কি? বলছে ভাইয়া স্টেজ। এখানে অ্যাজ বা লাইক আছে নাকি নাই? বলছে ভাইয়া অ্যাজ বা লাইক নাই। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলেছি? মেটাফোর। এটাই হচ্ছে কাহিনী। হি ইটস লাইক এ পিগ, সে পিগের মতো করে খায়। তাহলে এবার দেখেন এই যে হিটাকে কার সাথে তুলনা করা হচ্ছে? পিগের সাথে তুলনা করা হচ্ছে। এবার লাইক বা অ্যাজ বা লাইক আছে নাকি নাই? তো বলছে ভাইয়া আছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলেছি? আমরা বলেছি সিমিলি। এবার আমি যখন বলতেছি হি ইজ আ পিগ, ডিরেক্ট কম্পারিজন পিগের সাথে, অ্যাজ বা লাইক দাও নাই, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলেছি মেটাফোর। ওই ভাইয়া কি বলেছি রে? তো বলছে ভাইয়া দ্যাটস ওয়াই এটাকে আমরা মেটাফোর বলেছি। এবার সুমাইয়া আক্তারিমা বলেছে ভাইয়া বুঝতে পারছি বিষয়টা। ওকে, আচ্ছা এবার দেখেন, তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি 2 নম্বর কোশ্চেনের দিকে খেয়াল করি, 2 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো তো, উত্তর করতে পারো কিনা। আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট 24-25 সেশনে কোশ্চেন আসছিল, একদম রিসেন্ট কোশ্চেন ভাইয়া, একদম রিসেন্ট কোশ্চেন, 24-25 কোশ্চেন। তার মানে আমি যে তোমাদের যে টপিকটা পড়াচ্ছি, এই টপিকটা সবগুলো জায়গাতেই প্রায় পরীক্ষায় পড়ে। তাহলে এবার এখানে একটু উত্তর করো তো ময়না পাখি, টিয়া পাখি। তাহলে এখানে এই উত্তরটা কি হবে? ওকে, একটু দ্রুত বলবেন। তাহলে এখানে উত্তরটা কি হবে? একটু দ্রুততার সাথে আপনি বলবেন যে ভাইয়া এখানে উত্তরটা কি হবে, রাইট? একটু দ্রুততার সাথে একটু উত্তর বলবেন যে ভাইয়া এখানে উত্তরটা কি হবে। একটু দ্রুত সবাই উত্তর বলবেন, দ্রুত দ্রুত।
ওকে, একটু দ্রুত উত্তর বলবেন যে ভাই উত্তরটা কি হবে, একটু দ্রুত উত্তর বলবেন যে ভাই উত্তরটা কি হবে। ওকে, এমএসটি মিম আক্তার বলেছে এ হবে, মঞ্জিলা মাহবুব বলেছে এ হবে, রাকিব হাসান বলেছে এ হবে। ওকে, ভেরি গুড। তার মানে এই যে দেখেন আমরা এই জায়গাটাতে যে কম্পারিজন করছি, এখানে অ্যাজ বা লাইক কি দেওয়া আছে নাকি নাই, তো সে না রে ভাইয়া দেওয়া নাই, যেহেতু দেওয়া নাই তার মানে কি হবে, সিমিলি নাকি মেটাফর, বলছে ভাইয়া দেওয়া নাই যেহেতু তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া আমরা কি বলবো, আমরা বলবো মেটাফর। কি বলবো রে ভাইয়া, মেটাফর বলবো। ওকে, ভেরি গুড। আসেন আমি যদি বলি, দেখেন আমি যদি এই কোশ্চেনটা দিয়ে খেয়াল করি, দেখেন আমরা এখানে কি পাচ্ছি, বলছে হার লং হেয়ার, বেডিটার লম্বা চুল, হার মানে কি বেডি, তাই তো, তাহলে এখানে কি বলছে, বলছে ভাইয়া বেডিটার লম্বা চুল, হার লং হেয়ার, তার বেডিটার লম্বা চুল ওয়াজ এ ফ্লোয়িং গোল্ডেন রিভার। কেমন, বলছে ভাইয়া বেডিটার চুল হচ্ছে একদম বহমান সোনালী নদীর মতো, বহমান সোনালী নদীর মতো। তাহলে বেডিটার চুলের তুলনা করছে, হ্যাঁ বেডিটার চুলের তুলনা করছে, চুলটা কেমন, চুলটা কেমন ভাইয়া, তাহলে চুলের তুলনা করতেছে, তার চুলটা হচ্ছে বহমান সোনালী নদীর মতো। আহারে, চুলে যেমন সোনালী ঢেউ খেলে, ওইরকম নদীটা যদি সোনালী হইতো আর ওই নদীটা যদি বহমান হইতো তাহলে অনুরূপ মতোই লাগতো। তাহলে এবার দেখেন এখানে আমরা কি বলছি, মেয়েটার চুলটা কেমন, বলছে ভাইয়া বেডিটার চুল কেমন, বলছে ভাইয়া ফ্লোয়িং গোল্ডেন রিভারের মতো, বহমান সোনালী নদীর মতো। বহমান সোনালী কিসের মতো, তো বলছে ভাইয়া বহমান সোনালী নদীর মতো। তাহলে এবার দেখেন দুটা বিজাতীয়র মধ্যে বা দুটা ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা, অ্যাজ বা লাইক দেওয়া আছে নাকি নাই, জোরে বলেন অ্যাজ বা লাইক দেওয়া আছে নাকি নাই। তো বলছে ভাইয়া অ্যাজ বা লাইক দেওয়া নাই, তাহলে অ্যাজ বা লাইক দেওয়া না থাকলে কি হবে, মেটাফোর। দুটা ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা, আর অ্যাজ বা লাইক যদি না থাকে মেটাফোর, অ্যাজ বা লাইক থাকলে কি বলতাম আমরা, আমরা সিমিলি বলতাম। কি বলতাম রে, সিমিলি। আল রেদওয়ান, আল্লাহ তোমার ভালো করুক রেদওয়ান ভাইয়া, সম্পূর্ণ সঠিক উত্তর। এবার আসেন, টাইম ইজ মানি, পয়সা ফেক তামাশা দেখ, আমরা বলি না পয়সা ফেক তামাশা দেখ। এবার আসেন, তাহলে এই যে দেখেন টাইম ইজ মানি, সময়টাই হচ্ছে অর্থ, তাহলে টাইমটাকে আমরা কার সাথে তুলনা করছি, তো হচ্ছে ভাইয়া টাইমটা আমরা মানির সাথে তুলনা করছি, কার সাথে রে, তো হচ্ছে ভাইয়া টাইমটা আমরা মানির সাথে তুলনা করছি। তাহলে এবার দেখেন আমরা যখন টাইমটাকে মানির সাথে কম্পারিজন করছি, তাহলে ডিরেক্ট কম্পারিজন, টাইমটাই কি বলছে ভাইয়া, সময়টাই হচ্ছে অর্থ। এবার আপনি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করেন অ্যাজ বা লাইক আছে নাকি নাই, তাহলে খেয়াল করেন অ্যাজ বা লাইক আছে নাকি নাই, তাহলে বলছেন, তাহলে এবার আমরা যদি বলি অ্যাজ বা লাইক আছে নাকি নাই, তাহলে আমরা বলবো যে ভাইয়া অ্যাজ বা লাইক নাই, তাহলে মানে উত্তর কি হবে, বলছে ভাইয়া উত্তর হবে বি মেটাফোর। উত্তর কি হবে, বলছে ভাইয়া উত্তর হবে বি মেটাফোর। ওকে, এটা হচ্ছে কাহিনী। এরপর আসেন একটু বিজ্ঞাপন বিরতি। আমরা যেমনটা বলি আলিফ লাইলা, আলিফ লাইলা চলাকালীন সময় যেরকম বিজ্ঞাপন বিরতি আসে, আমরা 1 মিনিট একটা বিজ্ঞাপন বিরতি নিব। সেটা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি চলতেছে, রাইট, আমাদের কোর্সে ভর্তি চলতেছে। আপনি যদি বিশ্বাস করেন, আপনাকে যদি আমাদের চাইতে কেউ যদি 1 লাইন বেশি পড়ায়, আমাদের ভীতিকর সাবজেক্টের নাম কি, ভীতিকর সাবজেক্টের নাম হচ্ছে ইংলিশ। আমাদের চাইতে কেউ যদি আপনাকে 1 লাইন বেশি পড়ায়, আপনি তার কাছে পড়েন। আমাদের চাইতে কেউ যদি আপনাকে কনসেপচুয়ালি স্ট্রং করে দেয়, তা আপনি তার কাছে পড়েন। আমার বিশ্বাস আমরা যে 3M আছি, মহসিন স্যার, মিনহাজ স্যার এবং আমি, আপনার প্রস্তুতিটাকে অনেক ভালো করে দিতে পারবো ভাই। এই বিশ্বাসটুকু আপনি রাখেন, এই বিশ্বাসটুকু কি আপনি রাখেন। ঝামেলার সাবজেক্ট কি ইংলিশ, ঝামেলার সাবজেক্ট কি বাংলা, তাই না, এগুলো। এবার দেখেন সবচেয়ে আপনাদের মার্কস উঠানোর সাবজেক্ট কোনটা, জিকে। আমাদের চাইতে বেটার কোনো জায়গায় থাকলে আপনি যান, কিন্তু আপনি বেটার জায়গাটা আপনি কখনোই এর চেয়ে ভালো জায়গা আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি পাবেন না। অফলাইনে আপনি, অনলাইনে যদি অফলাইনে ফেভার পেতে চান, এবং রিজিকের মালিক তো আল্লাহ, রিজিকের ফায়সালা করে আল্লাহ। আপনি কোথায় কোন হলে খাবেন, রিজিকের ফায়সালা করবে আল্লাহ। আপনার এটা রিজিক, পরিশ্রম করতে থাকেন। আমরা বলি রিজিকটা, ভাগ্যটা মানুষের পরিবর্তন হয় এক দোয়ার পরিশ্রমের মাধ্যমে, রাইট। আপনাকে পরিশ্রম করে যেতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। পরিশ্রম করার আপনি যদি একটা সুনির্দিষ্ট পন্থা চান, কোন উপায়ে গেলে আপনি অনেক ভালো করবেন, রাইট। কান এভাবেও ধরা যায়, কান এভাবে ঘুরেও ধরা যায়। কানটা আপনি কিভাবে ধরতে চাচ্ছেন? আমার মতে আপনি যদি একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চান, এবং ব্যাক সাইডেও আমাদের প্রচুর মানুষ কাজ করে, 100+, 90 হলো পার্মানেন্ট, আরও তো পার্ট টাইম অনেক মানুষ জব করে। তাহলে এখানে পরীক্ষা থেকে শুরু করে যাবতীয় বিষয় আমাদের কাছে যেভাবে সাপোর্ট পাবেন, অন্য জায়গায় পাওয়ার সম্ভাবনা অনেক অনেক কম। দ্যাটস ওয়াই আপনি ওই জায়গায় নাটক না করে আপনি আমাদের এখানে ভর্তি হয়ে যান। আপনি 4299 টাকা, আর প্রোমো কোডটা এটা ব্যবহার করলে 100 টাকা আরও ডিসকাউন্ট পাবেন। সময় সীমিত, একবার যদি চলে যায়
আপনি আপনি এক জায়গায় মুখ দিয়ে দিলেন, মুখ দেওয়ার পরে এরপর 1 মাস পরে শুভবুদ্ধির উদয় হলো, আল্লাহ আমি জিনিসটা ভুল করে ফেলাইছি, তখন আমরা জানি কি 0.25 কারণে একটা মানুষের চান্স হয় বা হয় না, 0.25 কারণে একটা ভালো সাবজেক্ট একটা খারাপ সাবজেক্টের পার্থক্য চলে আসে। সুতরাং ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, ভেবেচিন্তে কি নেবেন রে, সিদ্ধান্ত নেবেন। ওকে, এবার আসেন, তাহলে এবার আসেন, এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি পার্সনিফিকেশনটা কি। তাহলে ভাইয়া আমরা বলছি পার্সনিফিকেশন, ভালো করে খেয়াল করবেন। বলছে ভাইয়া পার্সনিফিকেশনটা কি, তো বলছে ভাইয়া অব্যক্তিকে ব্যক্তিরূপে কল্পনা, বুঝছে পার্সনিফিকেশন, পার্সন করে তুলবেন আপনি, পার্সনিফিকেশন বলেই তো দিছে, ব্যক্তি করে তুলবেন আপনি, পার্সন করে তুলবেন, এই যে ব্যক্তি করে তুলবেন এটাকে আমরা বলছি কি পার্সনিফিকেশন। তাহলে আমরা বলছি যখন বস্তুগত কোনো জিনিসকে ব্যক্তির মতো ব্যবহার করা বা বিবেচনা করা হয় ওইটাকে আমরা বলছি পার্সনিফিকেশন। অব্যক্তিকে ব্যক্তিরূপে কল্পনা, আমি আবারও বলছি অব্যক্তিকে ব্যক্তির মতো যদি কল্পনা করেন তাহলে সেটাকে আপনি বলবেন পার্সনিফিকেশন। অব্যক্তিকে যদি ব্যক্তির রূপে কল্পনা করেন তাহলে সেটার নাম কি আসবে রে ভাইয়া, তো ভাইয়া সেটার নাম আসবে পার্সনিফিকেশন। নাম কি আসবে, বলছে ভাইয়া নাম আসবে পার্সনিফিকেশন। ওকে, এবার আসেন, আমরা পার্সনিফিকেশন বলতে আমরা কি বুঝতেছি, এই ডেফিনেশনটা অনেক সময় পরীক্ষায় আসে। সহজ ভাষায় আপনি চিন্তা করবেন যে ভাইয়া এই যে এই পার্সনিফিকেশন হচ্ছে যে ফিগার অফ স্পিচে কোনো জন্তু, গাছপালা, জড় পদার্থ বা অন্য কোনো কিছুর উপর মানবিক বৈশিষ্ট্য আরোপ করা হয়। কি আরোপ করা হয়, তো ভাইয়া মানবিক বৈশিষ্ট্য আরোপ করা হয় তাকে পার্সনিফিকেশন বলে। তার মানে অব্যক্তিকে আপনি যখন অব্যক্তির উপরে মানবিক বৈশিষ্ট্য দিয়ে দিবেন, মানবিক বৈশিষ্ট্য যখন আরোপ করে দিবেন তখন সেটাকে আমরা বলি পার্সনিফিকেশন। ভাইয়ার সাথে সাথে একবার পড়ে ফেলো, ভাইয়া পার্সনিফিকেশন বলতে কি বুঝাইছে। ভাইয়া বলেছে কোনো জন্তু, গাছপালা বা জড় পদার্থ বা অন্য কোনো কিছুর উপরে যখন আপনি মানবিক বৈশিষ্ট্য আরোপ করবেন তখন সেটাকে আমরা বলি পার্সনিফিকেশন। আমি আবারও বলতেছি অব্যক্তির উপরে যখন আপনি যখন মানবিক বৈশিষ্ট্য আরোপ করবেন, অব্যক্তির উপরে মানবিক কি আরোপ করবেন রে, বলছে ভাইয়া অব্যক্তির উপরে যখন আপনি মানবিক বৈশিষ্ট্য আরোপ করবেন তখন আমরা সেটাকে বলি পার্সনিফিকেশন। তখন ওইটাকে আমরা কি বলি, তো বলছে ভাইয়া ওইটাকে আমরা বলি পার্সনিফিকেশন, রাইট। যেমন দেখেন, উদাহরণ দেখেন, আমরা একটা গান শুনি না, আকাশ কাঁদে বাতাস কাঁদে, কাঁদে আমার মন তোমায় ভালোবেসে, কাঁদে আমার দুই নয়ন। ভালো করে খেয়াল করেন, আকাশ কাঁদে বাতাস কাঁদে, কাঁদে আমার মন তোমায় ভালোবেসে, কাঁদে আমার দুই নয়ন। তাহলে এবার দেখেন আকাশের কি কাঁদার ক্ষমতা আছে নাকি নাই, তো সেটা ভাই নাই। তার মানে কি অব্যক্তিকে আপনি কি করলেন, ব্যক্তিরূপে কল্পনা। এরপর দেখেন বাতাস কাঁদে, তাহলে এই যে দেখেন বাতাসের কি কাঁদার ক্ষমতা আছে নাকি নাই, তো সে না ভাইয়া নাই। তার মানে এই যে এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, আমি আবার বলতেছি আকাশ কাঁদে বাতাস কাঁদে, কাঁদে আমার মন তোমায় ভালোবেসে, কাঁদে আমার দুই নয়ন। এবার দেখেন ভাইয়া আকাশের কি কাঁদার ক্ষমতা আছে নাকি নাই, তো সে না রে ভাইয়া আকাশের কাঁদার ক্ষমতা নাই। এবার দেখেন বাতাস কাঁদে, বাতাসের কি কাঁদার ক্ষমতা আছে, বলছে না। আকাশ কাঁদবে কিভাবে, মানুষ কাঁদবে। বাতাস কাঁদবে কিভাবে, মানুষ কাঁদবে। তাহলে এই যে আকাশ কাঁদে বাতাস কাঁদে, কাঁদে আমার মন তোমায় ভালোবেসে, কাঁদে আমার দুই নয়ন। আহারে আল্লাহ রব্বুল আলামিন রক্ষা করো। তাহলে এবার দেখেন অব্যক্তিকে ব্যক্তিরূপে কল্পনা, পার্সনিফিকেশন। অব্যক্তিকে ব্যক্তিরূপে কল্পনা, পার্সনিফিকেশন। কি রে এটা, বুঝছে ভাই, পার্সনিফিকেশন। এবার খেয়াল করেন, দ্য সান ইজ স্মাইলিং এট আস, সূর্য আমাদের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে আর বলার চেষ্টা করছে আই লাভ ইউ। তাহলে এবার খেয়াল করেন, দ্য সান ইজ স্মাইলিং এট আস, তাহলে ভাইয়া সূর্য কি আমাদের দিকে তাকায় হাসতে পারবে নাকি পারবে না, বলছে না ভাইয়া পারবে না। তার মানে কি অব্যক্তিকে ব্যক্তিরূপে কল্পনা। দ্য স্টেটস আর কলিং মি, রাস্তাগুলো, দ্য স্টেটস আর কলিং মি, রাস্তাগুলোকে আমাকে ডাকছে, রাস্তা কি ডাকার ক্ষমতা আছে নাকি নাই, তো সে না রে ভাইয়া রাস্তায় আমাদের ডাকার কোনো ক্ষমতা নাই। এই যে অব্যক্তিকে ব্যক্তিরূপে কল্পনা করলেন এটার নামে আমরা বলছি পার্সনিফিকেশন। কি বলছি, পার্সনিফিকেশন। তাহলে এবার আসেন 5 নম্বর কোশ্চেনটা একটু দ্রুত উত্তর করে ফেলবেন যে ভাইয়া 5 নম্বর কোশ্চেনটা আমরা কি পাচ্ছি, পার্সনিফিকেশন গিভস হিউম্যান কোয়ালিটিস টু। তাহলে আমরা বলছি পার্সনিফিকেশন বলতে আমরা কি বুঝি, তো সে ভাইয়া পার্সনিফিকেশন বলতে আমরা কি বলছি, পার্সনিফিকেশন কি দেয়, গিভস দেয়। কি দেয়, বলছে ভাই হিউম্যান কোয়ালিটিস দেয়, মানবিক গুণাবলী দেয়, তাই তো। কাকে দিবে, টু, কাকে দিবে, এটা উত্তর করবেন 5 নম্বর কোশ্চেনে একটু উত্তর করবেন, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেনে একটু উত্তর করবেন। ওকে, স্যার এমন ভাবে ক্লাস করান, আম্মু বলে যে স্যার কি ওয়াশ করতেছে, ছোটবেলার ড্রিম ছিল রে ওয়াশ করব, পারি নাই।
হ্যাঁ, আমার বাবা যদি আমাকে মাদ্রাসায় পড়াইতো, কিন্তু দুর্ভাগ্যবশত স্কুল কলেজ ইউনিভার্সিটি হয়ে গেছে। মাদ্রাসায় পড়লে হয়তো আরো বেশি ইনকাম করতে পারতাম, আল্লাহ মাফ করে দিও। ওকে, তাহলে আসেন, তাহলে এবার আমরা যদি, হ্যাঁ, শাহানাজ আক্তার, আকাশ তো মানুষেরও হতে পারে, আমি যে সেন্সে বুঝাইছি সেই সেন্স কি আপনি বুঝছেন? আকাশ কাঁদে বাতাস কাঁদে, তার মানে কি এখানে আকাশ আর বাতাস বলতে তো কোনটা বুঝাচ্ছে এটা আপনিও বুঝেন, বুঝেন নাই? আকাশ কাঁদে বাতাস কাঁদে, তার মানে এখানে কোন আকাশের কথা বলা হচ্ছে? এই আকাশ কাঁদে বাতাস কাঁদে, এই লাইনগুলো আপনি আগে শোনেন নাই? এই আকাশ বলতে আমরা ওই আকাশকেই বুঝাচ্ছি, আর ওই আকাশ ধরে আপনি পড়বেন, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, এবার এখানে তন্নি শাহ বলছে বি হবে, দুর্জয় সমাদ্দার বলছে বি হবে, মাহফুজুর রহমান বলেছে বি হবে। ভেরি গুড। তার মানে কি বলছে? অব্যক্তিকে, তার মানে কি মানুষ না, অব্যক্তি। শুধু জন্তু কি অব্যক্তির মধ্যে পড়ে? বলছে না, মানুষ ছাড়া যেটা আছে সেটাই হচ্ছে অব্যক্তি। দ্যাটস আমরা এখানে কি বলছি? আমরা বলছি নন হিউম্যান থিংস। তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ কি সো মাচ। এবার আসেন, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য ফলোইং সেন্টেন্স। ওকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 24-25 সেশনে আমরা এই কোশ্চেনটা পেয়েছিলাম। এখানে 6 নম্বর কোশ্চেনটা এখানে কি বলছে? দ্য লিপস, দ্য কি বলছে রে তো ভাইয়া? দ্য লিপসের কথা বলছে, পাতাগুলো ডান্সড, নাচানাচি করছে, ইন দ্য উইন্ড, বলছে ইন দ্য কি বলছে? উইন্ড, বাতাসে পাতাগুলো নাচানাচি করছে। তাহলে এবার দেখেন, বাতাসে যেহেতু পাতাগুলো নাচানাচি করছে, ভালো করে খেয়াল করেন, বাতাসে যেহেতু পাতাগুলো নাচানাচি করতেছে, তাই না? বাতাসে পাতাগুলো কি করছে রে তো ভাইয়া? বাতাসে পাতাগুলো নাচানাচি করছে। বাতাসে পাতাগুলো কি করছে? বলছে ভাইয়া নাচানাচি করছে। উত্তর কি হবে? তাহলে এবার দেখেন, মানুষ নাচে, তাই না? মানুষ কি তো ভাইয়া? মানুষ নাচে। তাহলে এবার দেখেন, এই যে মানুষ নাচে, এই জায়গাটাতে আপনি পাতাগুলোকে নাচাচ্ছেন, তার মানে কি অব্যক্তিকে ব্যক্তিরূপে কল্পনা। এই যে অব্যক্তিকে আপনি যে ব্যক্তিরূপে কল্পনা করছেন, রাইট? তাহলে আমরা যদি অব্যক্তিকে আপনি যখন ব্যক্তিরূপে কল্পনা করছেন, তখন আপনি এটাকে কি বলবেন তো ভাইয়া? তখন আমরা সেটাকে পার্সনিফিকেশন বলবো। কি বলবো রে? পার্সনিফিকেশন। সাইমা বলেছে এ, আফরোজা সুলতানা বলেছে এ। ওকে, এরপরে নোমান ভাই বলেছে এ আকা। এবার দেখেন ওকা। এবার আসেন, পিঙ্কি বলেছে পার্সনিফিকেশন, আর রেজন বলেছে পার্সনিফিকেশন। ভেরি গুড। তার উত্তরটা কি হবে তো ভাইয়া? উত্তরটা হবে এ, পার্সনিফিকেশন। উত্তরটা কি হবে তো ভাইয়া? উত্তরটা হবে এ, পার্সনিফিকেশন। ওকে, তাহলে আমরা আমরা এটাকে তখন বলছি পার্সনিফিকেশন। ওকে, তাহলে এই জিনিসটার দিকে আপনি একটু ভালো করে খেয়াল করবেন। ভেরি গুড। এবার আসেন, এবার বলতেছে দেখেন, দ্য রেডিও সাডেনলি স্টপড। এবার বলছে কি? রেডিও সাডেনলি কি তো ভাই? স্টপড। এবার বলছে কি? সিঙ্গিং। কি বন্ধ করে দিছে? রেডিওটা গান গাওয়ায় বন্ধ করে দিছে। এরপর কি করছে? স্টেয়ার্ড এট মি, আমার দিকে তাকায় আছে। তাহলে কোশ্চেনটা কি বলতেছে দেখেন, দ্য রেডিও সাডেনলি স্টপড। তাহলে রেডিওটা কি হঠাৎ করে গান গাওয়া বন্ধ করে দিছে, এন্ড স্টেয়ার্ড এট মি, আমার দিকে তাকায় আছে। ওই যে আপনি দেখেন না, কুত্তা গরু ছাগল যখন এরকম ভ্যাট 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 করে তাকায় থাকেন না, স্টেয়ার্ড এট মি। বলছে রেডিওটা হঠাৎ করে গান গাওয়া বন্ধ করে দিছে, রাইট? রেডিওটা হঠাৎ করে কি দিছে রে তো ভাইয়া? রেডিওটা হঠাৎ করে গান গাওয়া বন্ধ করে দিছে, এন্ড স্টেয়ার্ড এট মি, আমার দিকে তাকিয়ে আছে। আহারে, হ্যাঁ, কত শখ ছিল মনে। এবার আসেন, তার মানে এই যে দেখেন, রেডিওটার কি গান গাওয়া বন্ধ করার ক্ষমতা আছে? বুঝছেন না? এ কি আমার দিকে এরকম অপলক দৃষ্টিতে কি চেয়ে থাকবে? বুঝছেন না? তার মানে কি অব্যক্তিকে ব্যক্তিরূপে কল্পনা, রাইট? আমরা কি বলছি রে তো ভাইয়া? আমরা অব্যক্তিকে ব্যক্তিরূপে কল্পনা করছি, আমরা অব্যক্তিকে ব্যক্তিরূপে কল্পনা করছি। দ্যাটস ওয়াই আমরা এটাকে কি বলছি তো ভাইয়া? এটাকে আমরা পার্সনিফিকেশন বলছি। কি বলছি রে? আমরা এটাকে পার্সনিফিকেশন বলছি। এই তো। এবার আসেন, হাইপারবোলটা কি? হাইপার মানে কি? বেশি। তাহলে মনে রাখার সহজ উপায় কি তো ভাইয়া? হাইপারবোলের দিকে আমরা যদি খেয়াল করি, হাইপারবোলের দিকে আমরা যদি খেয়াল করি, হাইপার মানে কি? বেশি। আমরা বলি না হাইপার টেনশন, টেনশন অনেক বেশি। হাইপারবোল মনে রাখবেন সহজেই, তো হাইপারবোল মানে অনেক বেশি বলে ফেলা। অনেক বেশি কি তো ভাইয়া? অনেক বেশি বলে ফেলা। তাহলে হাইপারবোল মানেটা কি তো ভাইয়া? হাইপারবোল মানে হচ্ছে অনেক বেশি বলে ফেলা। হাইপারবোল মানেটা কি তো ভাইয়া? হাইপারবোল মানে হচ্ছে অনেক বেশি বলে ফেলা। যেমন দেখেন, উদাহরণ দেখেন, উদাহরণ দিয়ে খেয়াল করেন। বলছে কি? যদি সব সাগরের জল কালি হতো। আহারে, সাগর মানে কি? হয়েছে যে সাগরের কথা আপনি ভাবেন, নাম সাগর আবার ভাইবেন না। আপনারা তো আবার একটা কথা বললে আকাশ বললে বলতেছেন আকাশ কি মানুষ? এই আকাশ মানে ওই আকাশ ছিল, এই সাগর মানে যে সাগর দেখতে আপনি জান ওইটা। আপনাদের ব্যাপারটা হচ্ছে এরকম। বলছে ভাইয়া সমুদ্র দেখতে গিয়েছিলাম। বলছে তারপরে? বলছে ভাইয়া সেখানে আর কিছু দেখতে পারিনি, পানি ছাড়া। কি ছাড়া রে? পানি ছাড়া। তাহলে এই এই সাগরটা হচ্ছে যেখানে ওই যে সমুদ্র দেখেন ওইটাই। বলছে যদি সব সাগরের জল কালি হতো, তাহলে সাগরের যতগুলা পানি আছে সব পানিগুলো যদি কালি হতো, আর যদি পৃথিবীর সব গাছ লিখুনি হইতো। লিখুনি মানে হচ্ছে কলম। লিখুনি মানে কি তো ভাইয়া? লিখুনি মানে হচ্ছে কলম। বলছে যদি সব সাগরের জল কালি হতো, তাহলে বলছে কি সাগর
সাগরের যতগুলা পানি আছে এগুলো যদি কালি হইতো, আর পৃথিবীর সব গাছ যদি কলম হইতো, আর সারাটা জীবন যদি আমি লিখে যেতাম, তবু তোমার আমার প্রেমের কথা লেখা শেষ হতো না, হতো না, হতো না। আমি তোমাকে বলছি, তুমি আমাকে ক্যাঙ্কা ভালোবাসো রে, বলছে আমি তোমাকে এত ভালোবাসি, হ্যাঁ, যদি সাগরের সব জল কালি হতো আর পৃথিবীর সব গাছ লিখনি হতো, মানে কলম হতো, আর সারাটা জীবন যদি লিখে যেতাম, তবুও তোমার আমার প্রেমের কথা কখনোই শেষ হতো না, শেষ হতো না, শেষ হতো না। তাহলে এটা কি? চাপা প্রোম্যাক্স। হাইপারবোল মানে সবসময় মনে রাখবেন, হাইপারবোল মানে হচ্ছে চাপা প্রোম্যাক্স। হাইপারবোল মানে কি? তো ভাইয়া হাইপারবোল মানে, এটা সবসময় মনে রাখবেন, হাইপারবোল মানে হচ্ছে চাপা প্রোম্যাক্স। আমি আবার বলছি, হাইপারবোল মানে কি? তো ভাইয়া হাইপারবোল মানে হচ্ছে চাপা প্রোম্যাক্স। আপনি ওই যে ওনাকে যেরকম কথা বলে আপনি পটাইছেন, ওইটাই হচ্ছে আপনার চাপা প্রোম্যাক্স। চাপা কি? হাইপারবোল মানে কি? বলছে ভাইয়া চাপা প্রোম্যাক্স। কিরে চাপা প্রোম্যাক্স? ওই যে তুমি আমাকে কত ভালোবাসো, সাগরের সব জল যদি কালি হতো আর পৃথিবীতে যতগুলো গাছ আছে এগুলো যদি কলম হইতো, তাও আমি তোমাকে এত ভালোবাসি, লিখা লিখা আমি শেষ করতে পারতাম না। হাই রে সাপা রে, অ্যাটম খাও সাপার জোর বাড়াও, ওটাই হচ্ছে হাইপারবোল। ওটাই কিরে ভাইয়া? বলছে ভাইয়া ওটাই হাইপারবোল। আসেন, যেমন আপনি যখন পড়তে বসেন না, আন্টি বলে না, এই সকাল থেকে 100 বার বলছি পড়তে বস, তুই নাটক করতেছিস কেন? এই যে আন্টি আপনাকে বলেছে কয়বার? 2 থেকে 3 বার বা 4 বার। 100 বার বলছে না? এই যে আন্টি আপনাকে বলে যে 100 বার বলছি পড়তে বসা বাদ দিয়ে নাটক করে, কি করে রে? নাটক করে। তখন আপনি উত্তর দিবেন, না আমি নাটক করি না, আমি সিনেমা করি। আসেন, তাহলে এই যে 100 বার বলেছে, 3 বার বা 4 বার বললো আন্টি, কতবার? 100 বার। সাপা প্রোম্যাক্স। সাপা কি? বলছে ভাই সাপা প্রোম্যাক্স, হাইপারবোল। আই হ্যাভ টোল্ড ইউ মিলিয়ন টাইমস, আমি তোমাকে মিলিয়ন টাইমস বলছি। এই যে বলছে, মামা রে মামা এত ক্ষুধা লাগছে মামা, বিশ্বাস কর যদি আমাকে তুই পুরা গরু দিস, পুরা গরু খাইলে দিব, একটা লেগ খাইতে পারবে? বলছে না, সাপা প্রোম্যাক্স। আই অ্যাট দ্য হোল কাউ, আমি পুরা গরু খেয়ে ফেলতে পারবো। সাপা প্রোম্যাক্স। এগুলোকে আমরা বলি হাইপারবোল। এ ভাইয়া এগুলোকে আমরা কি বলি রে? তো ভাইয়া এগুলোকে আমরা বলি হাইপারবোল। ওই ভাইয়া কি বলি রে? তো ভাইয়া এগুলোকে আমরা বলি হাইপারবোল। ওই ভাইয়া কি বলি রে? তো ভাইয়া এগুলোকে আমরা বলি হাইপারবোল। ওকে, যেমন দেখেন 8 নম্বর কোশ্চেনের দিকে যদি আপনি খেয়াল করেন, এখানে 8 নম্বর কোশ্চেনটা কি বলছে? তাহলে এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 14 সেশনে কোশ্চেন আসছিল, 10,000 স আই অ্যাট এ গ্লান্স। ওকে, ড্যাফোডিল কবিতা ছিল না? বলছে আমি এক নজরে 10,000 পদ্ম দেখছি। তাহলে বলছে 10,000 স আই অ্যাট এ গ্লান্স, আমি এক নজরে 10,000 পদ্ম দেখছি। এই তুই গয়নাইছিলি? এক নজরে তুই 10,000 গুনছিস? তুই গনে করে দেখছিস? গণনা করে দেখছিস? বলছে ভাইয়া এক নজরে আমি 10,000 দেখছি। এক নজরে কত হাজার? বলছে ভাইয়া 10,000। এক নজরে কত হাজার? 10,000। তাই যে সাপা প্রোম্যাক্স। সাপা কি? প্রোম্যাক্স। হাইপারবোল বেশি বলে ফেলে দিছে, এই জন্য এটার নাম আমরা কি বলছি? তো ভাইয়া এটার নাম আমরা বলছি হাইপারবোল। কি বলছি রে? হাইপারবোল। ওকে, এবার আসেন অ্যালিটারেশনটা কি? অ্যালিটারেশনের বাংলা হচ্ছে অনুপ্রাস। ভালো করে খেয়াল করবেন, অ্যালিটারেশনের বাংলা কি? তো ভাইয়া অ্যালিটারেশনের বাংলা হচ্ছে অনুপ্রাস। ওকে, তাহলে এবার আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? বলছে ভাইয়া অ্যালিটারেশনের বাংলা কি? তো ভাইয়া অ্যালিটারেশনের বাংলা হচ্ছে অনুপ্রাস। এখানে কি হয়? তো ভাইয়া রিপিটেড কনসোনেন্ট সাউন্ড, এই যে কনসোনেন্ট সাউন্ডটা রিপিট হবে, ভালো করে মনে রাখবেন। কেমন সাউন্ড রিপিট হবে? তো ভাইয়া কনসোনেন্ট সাউন্ডটা রিপিট হবে, তাহলে সেটাকে আমরা বলি অ্যালিটারেশন। আমি আবার বলছি টপিকের নাম কি? তো ভাইয়া টপিকের নাম হচ্ছে অ্যালিটারেশন। এ ভাইয়া টপিকের নাম কি? তো ভাইয়া টপিকের নাম হচ্ছে অ্যালিটারেশন। অ্যালিটারেশনের বাংলা কি? তো ভাইয়া অ্যালিটারেশনের বাংলা হচ্ছে অনুপ্রাস। অ্যালিটারেশনের বাংলা কি? তো ভাইয়া অ্যালিটারেশনের বাংলা হচ্ছে অনুপ্রাস। ভালো করে খেয়াল করবেন, অ্যালিটারেশনের বাংলা কি? তো ভাইয়া অ্যালিটারেশনের বাংলা হচ্ছে অনুপ্রাস। এখানে কি হয়? তো ভাইয়া কনসোনেন্ট সাউন্ডটা আমার রিপিট হবে। কি হবে রে? রিপিট হবে। ওই যে কোকা কোলা তু গান আছে না, এই যে কোকা কোলা, বোকা ভোলা, এই যে দেখেন সি সি কনসোনেন্ট ওয়ার্ডের প্রথমে এই যে কনসোনেন্ট রিপিট হয়েছে নাকি হয় নাই? তো ভাইয়া যখন এটা একটা ওয়ার্ড প্রথমটা কনসোনেন্ট সাউন্ড দিবে, পরে আরেকটা ওয়ার্ড সেম প্রথমটা কনসোনেন্ট সাউন্ড দিবে, তখন এটাকে আমরা বলি অ্যালিটারেশন। যেমন আপনি বলেন রেড রোজ তোমার জন্য এনেছি বাবু বাগান থেকে তুলে একটি রেড রোজ। এই যে দেখেন রেড রোজ, এই যে রেড, এই যে রোজ, আরে মিলছে নাকি মিলে নাই? কনসোনেন্ট সাউন্ডে মিলছে নাকি মিলে নাই? তো ভাইয়া আরে মিলে গেছে, তার মানে 100%। এটাকে আমরা কি বলছি রে? তো ভাইয়া 100% এটাকে আমরা বলছি অ্যালিটারেশন। 100% আমরা কি বলেছি? তো ভাইয়া
100%। হ্যাঁ, তাহলে এবার 100%কে আমরা কি বলছি? তো হচ্ছে ভাইয়া 100% ওটাকে আমরা বলছি যে অ্যালিটারেশন। কি বলেছি রে? তো হচ্ছে ভাইয়া ওটাকে আমরা বলেছি অ্যালিটারেশন। ওই কি বলেছি রে? তো হচ্ছে ভাইয়া ওটাকে আমরা বলেছি অ্যালিটারেশন। ওকে, এবার আসেন, এই ডায়লগটা আমার খুবই ফেভারিট, খুবই মানে খুবই। দেখেন, কলিকাতার কাকলি কাকাকে কহিল, কাকা কাক কেন কাকা করে? মিলান, কলিকাতার কাকলি কাকাকে কহিল, কাকা কাক কেন কাকা করে। এই যে শব্দের প্রথমটা দেখেন, ক কনসোনেন্ট সাউন্ড, কাকলির ক কনসোনেন্ট সাউন্ড, কাকাকে কহিল কাকার ক কনসোনেন্ট সাউন্ড, কহিলর ক। এই যে দেখেন কা কা করে, কাকা কেন কাকা করে। এই যে দেখেন রিপিটেশন হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের। এই যে রিপিট ব্যবহার করছেন, এই যে সেম ব্যবহার করছেন, রিপিট, আপনি কনসোনেন্ট সাউন্ড রিপিট ব্যবহার করছেন, এটাকে আমরা বলি অ্যালিটারেশন। যেমন আমরা বলি সাসাই সাসাই, সাসা কি সাই, বুঝছে ভাইয়া? সাসা সাসাই, সাসা কি সাই, সাসা সাসাই, সাসি কি করে? সাসি হচ্ছে শেষাই, সাসি কি করে রে? সাসি হচ্ছে শেষাই। সা চড়াতে চাই না চাচি, সা চড়াতে চাই না চাচি, চাই না চাচি সস্যরি সুলাই। তাহলে এবার দেখেন, সাসাই সাসাই, সাসি শেষাই, সা চড়াতে চাই না চাচি সস্যরি সুলাই। এই যে দেখেন কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড প্রথম ওয়ার্ডের প্রথমগুলো যে কনসোনেন্ট সাউন্ডের যে মিল পাচ্ছেন, এটাকে বাংলায় আমরা ইংলিশে বলি অ্যালিটারেশন, আর বাংলায় আমরা বলি অনুপ্রাস। বাংলায় আমরা কি বলি রে? তো ভাইয়া বাংলায় আমরা বলি অনুপ্রাস। ওই ভাইয়া বাংলায় কি বলি রে? তো ভাইয়া বাংলায় বলি অনুপ্রাস। আবার দেখেন টপিকের নাম কি? আমার সাথে সাথে একবার বলেন, টপিকের নাম হচ্ছে অ্যালিটারেশন। টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে অ্যালিটারেশন। ভালো করে খেয়াল করেন, টপিকের নাম কি? তো ভাইয়া টপিকের নাম হচ্ছে অ্যালিটারেশন। টপিকের নাম কি রে বাচ্চা? বলছে ভাইয়া টপিকের নাম হচ্ছে অ্যালিটারেশন। টপিকের নাম কি? বলছে ভাইয়া টপিকের নাম হচ্ছে অ্যালিটারেশন। ভালো করে খেয়াল করবেন, টপিকের নাম কি? বলছে ভাইয়া টপিকের নাম হচ্ছে অ্যালিটারেশন। কনসোনেন্ট সাউন্ডগুলো কি হবে? রিপিট আসবে। এই যে কোকা কোলার সি, এই যে কোকার সি, কোলার সি, রেড রোজ আর আর, এই যে মিলেছে, এটাকে আমরা বলছি অ্যালিটারেশন। কি বলেছি রে? তো ভাইয়া এটাকে আমরা বলছি অ্যালিটারেশন। এবার দেখেন 9 নম্বর কোশ্চেন দিয়ে খেয়াল করেন, 9 নম্বর কোশ্চেনে কি বলতেছে? ইন দ্য পোয়েম, ব্রিটিশে বলি পোয়েম আর আমেরিকান অ্যাকসেন্টে আমরা বলি পোয়াম, তাই না? তো বলছে ইন দ্য পোয়েম অজিমেন্টিয়াস দ্য প্রেস কিং অফ কিংস, রাজাদের রাজা, কিং অফ কিংস, তার আমরা কি বলছি? রাজাদের রাজা। ইজ অ্যান এক্সাম্পল অফ, কিসের উদাহরণ হবে? বাচ্চারা দ্রুত একটু মোজা নোংরা করবা, যে ভাইয়া 9 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে? বাচ্চারা দ্রুত একটু মোজা নোংরা করবা, দ্রুত একটু মোজাটা কি করবা রে? বলছে ভাইয়া দ্রুত একটু উত্তর করে মোজাটা একটু নোংরা করে ফেলবা। দেখো এখানে উত্তরটা কি হবে। ওকে, এবার আসেন, ভেরি গুড। মনিরা ইসলাম ফাতেমা বলছে অ্যালিটারেশন, ইসরাত জাহান বলেছে বি, মমিনুল ইসলাম ভাই বলেছে বি, সাইমা আক্তার বলেছে বি, আর রেদওয়ান বলেছে বি। এরপরে অনুপ্রাসের, এই যে দেখ, এই অনুপ্রাসের অর্থ তোরে কেমনে বলবো? এতক্ষণ তো অনুপ্রাসই পড়াইতেছি না। অনুপ্রাসের অর্থ হচ্ছে, ইংরেজি অর্থ হচ্ছে অ্যালিটারেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থ কি? ঢাকা ইউনিভার্সিটি। ব্যাপারটা এরকমই আর কি, বোন আমার। ওকে, তাহলে এবার আসেন নুসরাত জাহান ভাইয়া, আজকে ক্লাসটা সেই হচ্ছে, অন্যদিনও সেই হয়, ঠিক আছে? অন্যদিনে সেই হয়, আর ওইটাকেই ক্লাস বলে, ওই রুলস পড়ানোকে ক্লাস বলেন, এক্স্যাক্টলি, ঠিক আছে? ফাংশন বা ইনসাইট বোঝাটাকে ক্লাস বলে। ওকে, আচ্ছা এবার আসো, প্রতিভা নন্দী বলছে বি। এরপরে এরপরে আচ্ছা, সুব্রত ভাই তো বলছে ভাইয়া ততলা, ঠিকই 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 কইছিস। আয় ধরেন, এবার আসেন, তাহলে আমরা বলছি কিং অফ কিংস, তাহলে তাহলে আমরা কি পাচ্ছি? তো বলছে ভাইয়া কিং অফ কিংস পাচ্ছি, তাই না? এই যে ওয়ার্ডের প্রথমে কি আছে? বলছে ভাইয়া ক। এবার কিংসের কি আছে? এই যে কে। তাহলে এই যে দেখেন কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড মিলছে নাকি মিলে নাই? তো ভাইয়া ইয়েস, মিলে গেছে, ঠিক আছে? তাহলে আমরা কি বলছি রে? বলছে ভাইয়া মিলে গেছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলছি? অ্যালিটারেশন। কি বলেছি রে ভাইয়া? বলছে ভাইয়া এটাকে আমরা অ্যালিটারেশন বলছি। কি বলছি রে? তো ভাইয়া আমরা এটাকে অ্যালিটারেশন বলছি, রাইট? ওটাকে আমরা কি বলছি রে? তো ভাইয়া ওটাকে আমরা অ্যালিটারেশন বলছি। ওকে, আচ্ছা আসো, এবার দেখেন 10 নম্বর কোশ্চেন 37তম বিসিএস আসছিল, দ্য রিপিটেশন অফ বিগিনিং কনসোনেন্ট সাউন্ড ইজ নোন অ্যাজ। উত্তরটা কি হবে? দ্রুত একটু মোজা নোংরা করবা, ঠিক আছে? হ্যাঁ, দ্রুত একটু মোজা নোংরা করবা। 10 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হচ্ছে? সুমাইয়া জান্নাত, হে হে। সুমাইয়া তোকে আমি হাসিয়ে দিলাম একটা, হে হে হে, কেমন দিলাম সুমাইয়া? এবার আয়, উম্মে রোমান নাইমা হাসি দিয়েছে, আমি একটা হাসি দিলাম, হে হে হে, ঠিক আছে? এবার আসেন, এবার আমরা এরপরে ইমন আফনান, এডুকেশন ইনশাআল্লাহ উত্তর করবে না। এরপরে উত্তর করো, একটু উত্তর করো, ঠিক আছে? একটু উত্তর করো সবাই, একটু উত্তর করো, ঠিক আছে? একটু উত্তর করো বাচ্চারা, একটু দ্রুত উত্তর করবা,
একটু বাচ্চারা দ্রুত উত্তর করবা। তাহলে এবার একটু আগে বলে আসছি, রিপিটেশন অফ বিগিনিং কনসোনেন্ট সাউন্ড। তাহলে শুরুতে যদি আপনার কনসোনেন্ট সাউন্ডটা রিপিট হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? তো ভাইয়া আমরা অ্যালিটারেশন বলবো। কি বলবো রে? আমরা অ্যালিটারেশন বলবো। ওকে, কি বলবো রে? তো ভাই আমরা অ্যালিটারেশন বলবো। এবার আসেন, ওই যে কথায় কথা আমি তোদের গালি দিই না ক্লাসে, কথায় কথা গালি দিই না যে তুই কম বুঝিস, তুই কাঁঠাল পাতা খাস। আমি কিন্তু ডিরেক্ট ছাগল বলি না। যখনই কেউ কম বুঝে, আমি জীবনে এরকম কোনো দিন নাই যে গালি দিয়েছি। আমি বলি কি তুমি কম বুঝতেছ, তাহলে তোমাকে কি করতে হবে? কাঁঠাল পাতা খেতে হবে। এই যে আমি কিন্তু ডিরেক্ট ছাগল বলি না। আমি যদি বলি যে ভাইয়া ও একটা বলদ, বলদকে বলদ বললে বলদ কষ্ট পায়, বলদকে বলদ বলা যাবে না, আমাকে কি বলতে হবে? ও একটু বলদ। তাহলে এই যে এটার পরিবর্তে আমরা কি বলতে পারি? বুঝছে ভাইয়া ও একটু কম বুঝে বলতে পারি। তাহলে গরুকে গরু বলিও না, ছাগলকে ছাগল বলিও না, বলদকে বলদ বলিও না। ওটার পরিবর্তে তুমি কি বলবা? তুমি বলবা যে ভাইয়া ও একটু কম বুঝে। ও একটু কি বুঝে রে? তো ভাইয়া ও একটু কম বুঝে। ও কি? তো ভাইয়া ও একটু কম বুঝে। এই যে অপ্রিয় উক্তির পরিবর্তে আপনি যে কমল উক্তিটার ব্যবহার করছেন, এটার নামই হচ্ছে ইউফেমিজম, রাইট? তাহলে আমি আবারও বলছি, দেখেন, অপ্রিয় উক্তির পরিবর্তে আপনি যখন কমল উক্তির ব্যবহার করবেন, আমি আবার বলছি, আপনি যখন অপ্রিয় উক্তির পরিবর্তে আপনি যখন কমল উক্তির ব্যবহার করবেন, সেটার নাম হচ্ছে ইউফেমিজম। সেটার নাম কি রে ময়না? তো ভাইয়া ওইটার নামই হচ্ছে ইউফেমিজম। আমি আবার বলছি, অপ্রিয় উক্তির পরিবর্তে যখন আপনি কমল উক্তির ব্যবহার করিবেন, তখন সেটার নাম কি আসবে? তো ভাইয়া ওইটার নাম আসবে ইউফেমিজম। নাম কি রে? তো ভাইয়া নাম হচ্ছে ইউফেমিজম। আমি আবার বলছি, সুন্দর করে করে ভাইয়ার সাথে একটু তালে তাল মিলিয়ে, ভাইয়ার সাথে একটু তালে তাল মিলিয়ে কথাটা আরেকবার বলবেন। আমি কি বললাম? যে ভাইয়া অপ্রিয় উক্তির পরিবর্তে আপনি যখন কমল উক্তির ব্যবহার করবেন, অপ্রিয় উক্তির পরিবর্তে আপনি যখন কমল উক্তির ব্যবহার করবেন, সেটার নাম হচ্ছে ইউফেমিজম। সেটার নাম কি? তো ভাইয়া সেটার নাম হচ্ছে ইউফেমিজম। নাম কি রে? ইউফেমিজম। যেমন ময়লালাকে ময়লালা বইল না, ময়লালা কষ্ট পায়। যেমন কাজের বুয়াকে কাজের বুয়া বললে কাজের বুয়া কষ্ট পায়। অনুরূপভাবে গার্বেজ ম্যানকে গার্বেজ ম্যান বলিও না, এটার পরিবর্তে তুমি কি বলবা? তুমি বলবা স্যানিটেশন ইঞ্জিনিয়ার। কি বলবা? স্যানিটেশন ইঞ্জিনিয়ার। তাইলে ময়লা ম্যানকে ময়লা ম্যান বলা যাবে না, গার্বেজ ম্যান বলা যাবে না। আপনি কি বলবেন? আপনি বলবেন স্যানিটেশন ইঞ্জিনিয়ার। ওই ভাইয়া কি বলবেন রে? তো ভাইয়া আপনি বলবেন স্যানিটেশন ইঞ্জিনিয়ার। ময়লা ম্যানকে ময়লা ম্যান বলা যাবে না, এটার পরিবর্তে আপনি কি বলবেন? আপনি বলবেন স্যানিটেশন ইঞ্জিনিয়ার। ওই ভাইয়া কি বলবেন রে? বলবেন স্যানিটেশন ইঞ্জিনিয়ার। কি বলবেন? স্যানিটেশন ইঞ্জিনিয়ার। বুইড়া বেটাকে বুইড়া বেটা বলা যাবে না। হ্যাঁ, বুড়া বেটাকে কি বলা যাবে না? বুড়া বেটা বলা যাবে না। নবাব স্যারের যদি আপনি বলেন বুড়া বেটা, এটা তো ঠিক হইলো না ভাইয়া। তাহলে নবাব স্যারের কি বলতে হবে? সিনিয়র সিটিজেন। কি বলতে হবে? সিনিয়র সিটিজেন। এই যে দেখেন, বুড়া বেটাকে বুড়া বেটা বলা যাবে না, আপনি কি বলবেন? আপনি বলবেন সিনিয়র সিটিজেন। এই যে অপ্রিয় উক্তির বদলে আপনি যে কমল উক্তির ব্যবহারটা করলেন, সেটাকে আমরা কি বলি? তো ভাইয়া সেটাকেই আমরা বলি ইউফেমিজম। সেটার নাম কি রে? তো ভাইয়া সেটার নাম হচ্ছে ইউফেমিজম, রাইট? এবার দেখেন, আপনি যদি বলেন সাদে মাল নাই, কথাটা ঠিক হইলো? এটা কি মানুষ কষ্ট পায় না? আপনি যদি মোটাকে মোটা বলেন, তাহলে মোটা কষ্ট পাবে না? এই যে অপ্রিয় উক্তি, এগুলো বলা যাবে না। মানুষের মনে আঘাত দেওয়া কবিরা গুনাহ, তাই মানুষের মনে আঘাত দেওয়া যাবে না। মানুষের মনে কি দেওয়া যাবে না? তো ভাইয়া মানুষের মনে আঘাত দেওয়া যাবে না। আপনি যদি বলেন সাদে মাল নাই, সাদে কি নাই? তো ভাইয়া সাদে মাল নাই, তাহলে বেটাটা তো কষ্ট পাবে রে মোনা। বেটা কি পাবে? তো ভাইয়া বেটাটা কষ্ট পাবে। তাহলে এই যে সাদে মাল নাই, এ কথা বলার কোনো সুযোগ নাই। আপনি কি বলবেন? আপনি বলবেন ইউ আর বিকামিং আ লিটিল থিন অন টপ। এই যে সাদে কি নাই? তো ভাইয়া মাল নাই। সাদে কি নাই? মাল নাই। তাহলে এটা বলা যাবে না। কি বলবেন? লিটিল থিন অন টপ। এই যে এখানে আমরা কি বলছি? অপ্রিয় উক্তির বদলে আমরা কমল উক্তির বলছি। যেমন দেখেন, আমরা ইংরেজিতে আমরা প্রেগনেন্ট শব্দটাকেও আমরা অপ্রিয় উক্তি বলে থাকি। প্রেগনেন্ট বলা যাবে না। বলছে এই ভাইয়া আমার বউ প্রেগনেন্ট। এ কেমন শোনায় রে ভাইয়া? এটা কি কোনো কথা হইলো ভাইয়া? আপনি যে বলেন যে ভাইয়া আমার বউটা প্রেগনেন্ট, তাহলে এই যে এটা কোনো কথা হইলো? এই যে অপ্রিয় উক্তি বলা যাবে না। আপনি বলবেন ইন আ ফ্যামিলি ওয়ে। ইনে কি? তো ভাই ইনে ফ্যামিলি ওয়ে। প্রেগনেন্ট বলবেন না, কি বলবেন রে? ইনে ফ্যামিলি ওয়ে। এই যে অপ্রিয় উক্তির বদলে আপনি যে কমল উক্তিটার ব্যবহার করলেন, এটাকে আমরা বলি ইউফেমিজম। ওই ভাইয়া কি বলি রে? তো ভাইয়া এটার নামে আমরা বলি ইউফেমিজম। আমি আবার বলছি, এটার নাম আমরা কি বলি? তো ভাইয়া এটার নামে আমরা বলি ইউফেমিজম, রাইট? তাহলে এটার নাম আমরা কি বলি? তো ভাইয়া এটার নামে আমরা বলি ইউফেমিজম। ওটার নাম আমরা কি বলি রে? তো ভাইয়া ওইটার নামে আমরা বলি ইউফেমিজম। ওকে, তাহলে এবার মেয়েদের মহিলা বলা যাবে না, বলতে হবে বেড়ি। এই দুষ্টু শয়তান আয়। এবার আসেন, এবার দেখেন 11 নম্বর কোশ্চেনটা আমি উঠে দিয়েছি। দেখেন, সাবস্টিটিউশন অফ এন আনপ্লেজেন্ট অর ভালগার এক্সপ্রেশন।
তার মানে এই যে আনপ্লেজেন্ট বা ভালগার এক্সপ্রেশন, আপনি অপ্রিয় যে উক্তিটা পাইলেন, এটা কি বলছে, এটা সাবস্টিটিউশন, মানে কি পরিবর্তে, পরিবর্তে আপনি যে ওয়ার্ডটা ব্যবহার করবেন সেটার নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15-16 সেশনে এই কোশ্চেনটা আসছিল, রাইট? তো সাবস্টিটিউশন অফ অ্যান আনপ্লেজেন্ট অর ভালগার এক্সপ্রেশন। আনপ্লেজেন্ট আর কি, আনপ্লেজেন্ট অথবা ভালগার এক্সপ্রেশন, এটার পরিবর্তে আপনি যেটা বলবেন সেটার নামটা কি হবে? ঈশা জিওন, একটু ওয়েট করো, একটু ওয়েট করলে তুমি এমনিতেই শিখে যাবা। একটা টপিকের মধ্যে আরেকটা টপিক ঢুকে না, তোমাকে আমি পড়াবো, ঠিক আছে? এরপরে হচ্ছে ইমন হাওলাদার। ইমন হাওলাদার আমার ছোট ভাই, কলিজার টুকরা, নয়নের মণি। হে কইছে কি স্যার আপনি মোটা না, হালকা গুলুমুলু। হ্যাঁ, এই যে হালকা গুলুমুলুটা বললি না, এটা হচ্ছে ইউফিমিজম। মোটাকে মোটা বলা যাবে না, মোটা মনে কষ্ট পায়। মোটা মনে কি পায় রে? তো সে ভাই মোটা মনে কষ্ট পায়। ওকে, তাহলে এবার আসেন, এটা হচ্ছে কাহিনী। তাহলে এবার আসেন উম্মে রোমান নাইমা, তাহলে ছেলেদের কি বলতে হবে বেটা? আমি এগুলো বলি না, আমি কমেন্ট পড়তেছিলাম, আমি কাউরে কিছু বলি না বাবা। আল্লাহ মাফ করে দিও, ভালো মুসিবত দূর করে দিও, আসমানে বালা আসমান উঠাই দিও, জমিনে বালা জমিনে ডাবাই দিও, আমিন। আইরনি মানেটা কি? খোসা মেরে কথা বলা। আইরনি মানে কি? তো ভাইয়া আইরনি মানে হচ্ছে আপনি যে খোসা মেরে কথা বলেন, ঠিক আছে? আইরনি মানেটা কি? তো ভাইয়া আইরনি মানে হচ্ছে আপনি যে খোঁচা মেরে কথা বলেন। আইরনি মানে কি? তো ভাইয়া আইরনি মানে হচ্ছে আপনি যে খোঁচা মেরে কথা বলেন, ওইটা যা বলা হয় তার বিপরীতটা বোঝায়। তো এখন ঘটক সাহেব আসছে, এসে বলতেছে যে আপনাদের জন্য একটা সুন্দর পাত্র নিয়ে এসেছি। ছেলেটা কেমন? বলছে ছেলেটা অসাধারণ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখতে শুনতে ভালো, সাদে মাল আছে, সাদে মাল আছে, পকেটেও মাল আছে, রাইট? 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেধাবী ছেলে, কিন্তু মাঝে মাঝে একটু কোথায় যায়? নাইট ক্লাবে যায়। মাঝে মাঝে একটু কোথায় যায়? নাইট ক্লাবে যায়। এটা হচ্ছে আইরনি। এটাই কি? তো ভাই এটার নাম হচ্ছে আইরনি। আইরনি মানে তার মানে কি? ওই যে বলে না চেয়ারম্যানের চরিত্র ফুলের মতো পবিত্র। চেয়ারম্যানের চরিত্র কেমন? তো ভাইয়া চেয়ারম্যানের চরিত্র ফুলের মতন পবিত্র, এই যে এটাকে আমরা বলি আইরনি। এটা কি বলি রে? আইরনি। আইরনি মানে হচ্ছে আপনার, আইরনি মানেটা কি? তো ভাইয়া আইরনি মানে হচ্ছে যা বলা হয় তার উল্টাটা বুঝায়, ঠিক আছে? আইরনি মানে হচ্ছে যা বলা হয় তার উল্টাটা বুঝায়। ভালো করে খেয়াল করেন, আইরনি মানেটা কি? তো ভাইয়া আইরনি মানে হচ্ছে যা বলা হয় তার উল্টা বুঝায়। যা বলা হয় তার কি বুঝায়? বুঝছে ভাইয়া? উল্টাটা বুঝায়। ওকে, তাহলে সাধারণত নিন্দার্থে প্রশংসা শব্দ ব্যবহার করা হয়, প্রশংসা সূচক শব্দ ব্যবহার করা হয় কিসের জন্য? নিন্দা করার জন্য। ওকে, আইরনি সাধারণত ব্যবহৃত হয় কাউকে পরোক্ষভাবে ঘা দেওয়ার জন্য। এখানে প্রশংসা সূচক শব্দটিকে বিদ্রুপের কণ্ঠে উচ্চারণ করা হয়। যেমন ওই যে আমি ভাই একটা কথা বলি, দ্য অপারেশন ওয়াজ সাকসেসফুল, কিন্তু রোগী মরে গেছে। হ্যাঁ, তাহলে এই যে তাহলে আমরা কি, আমি সবসময় কথা বলি দ্য অপারেশন ওয়াজ সাকসেসফুল দো দ্য পেশেন্ট ডাইড। অপারেশন সাকসেসফুল কিন্তু রোগী মরে গেছে, এটা হচ্ছে আইরনি। এটাই কি রে ভাইয়া? হচ্ছে আইরনি। নিন্দার্থের প্রশংসা। চেয়ারম্যানের চরিত্র ফুলের মতন পবিত্র, ছেলেটা 100% ভালো, কিন্তু মাঝে মাঝে একটু নাইট ক্লাবে যায়, এগুলো হচ্ছে আইরনি। এগুলো কি রে ভাইয়া? তো ভাইয়া এগুলো হচ্ছে আইরনি। এগুলো কি? তো ভাইয়া আইরনি। এবার আসেন 12 নম্বর কোশ্চেনটা একটু উত্তর করবেন। 12 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে একটু দ্রুত আপনার কমেন্টে নোংরা করবেন, একটু মুজাটা, রাইট? এবার আসেন, এটা উত্তরটা কি হবে একটু দ্রুত বলবেন। ছেলেদের কাইল্লা বলা যাবে না, বলতে হবে অ্যাডলফ খান। হাইরে কমেন্টের ক্রিয়েটিভিটি রে বাইরে ভাই। ওকে, আচ্ছা, সময় আক্তার, আসলে ভাইয়া এই ঘটকগুলো জ্বালার ভাল লাগে না। সিসি, তুমি তো ছোট মানুষ, এখনই দেরি আছে, পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াও। তুমিও মানুষ, আমিও মানুষ, পার্থক্যটা শুধু শীত দাঁড়ায়। শীত দাঁড়াটাকে শক্ত হোক। হ্যাঁ, শুধু ভালো জামাই দেখে বিয়ে করলেই হইল না। আল্লাহ না করুক যে কোনো মতে তার ব্যবসা খারাপ যেতে পারে, চাকরি চলে যেতে পারে। আল্লাহ না করুক আরও মেয়েদের ক্ষেত্রে যে অঘটনটা ঘটে, শ্বশুর বাড়িতে কোনোভাবে ঠাঁই হয় না, সেক্ষেত্রে না তুমি এসপার না তুমি ওসপার। এই জন্য মেরুদণ্ডটাকে শক্ত করা উচিত। ওকে, আসো, তাহলে আমরা এটাকে কি বলছি? বলছি ভাইয়া দ্য বয় শোড হিজ মেরিট। বলছে বালকটা তার মেধা দেখাইছে। দ্য বয় শোড হিজ মেরিট, বালকটা কি দেখাইছে? বলছে ভাই বালকটা তার মেধা দেখাইছে। কিভাবে? মেকিং 20 মিস্টেক্স, ভুল করছে কয়টা? বলছে ভাই 20টা ভুল করছে। কয় মিনিটে? বলছে ভাই 10 মিনিটে। মেয়েটা অনেক ভালো কিন্তু শাহবাগী, আইরনি। মেয়েটা অনেক ভালো, একদম ভাইয়া অনেক পরিষ্কার হয়ে থাকে, কিন্তু শাহবাগী, তার মানে মাসে 15 দিন গোসল করে না, তাই তো? আইরনি। মেয়েটা অনেক ভালো কিন্তু শাহবাগী, তার মানে কি? আইরনি, তাই না? গায়ে গন্ধ। এবার আসেন, আল্লাহ মাফ করে দিও। তার বলছি দ্য বয় শোড, দ্য বয় কি? বলছে ভাই বয় শোড, বালকটা দেখাইছে তার মেধা। ওরে বাপরে, মেধা একদম ভাইয়া এতই মেধা, মেধা ঝরঝর করে তার মাথা থেকে পড়ে। বালিশের উপরে মাথা দেয় না যাতে ব্রেন পালায় যায়, বালিশের নিচে মেধা দেয়, মাথা দেয়, এরকম তার মেধা। কয়টা ভুল করছে? বলছে ভাইয়া 20টা। কয় মিনিটে? বলছে ভাইয়া 10 মিনিটে। হাই রে মেধা রে।
হ্যাঁ, কি জ্ঞানেন্দ্রনাথ জ্ঞান, স্টিফাইডিং কিং, নাম কি জ্ঞানেন্দ্রনাথ জ্ঞান, স্টিফাইডিং কিং, 10 মিনিটে 20টা ভুল করছে। তাহলে এটাকে আমরা কি বলছি? তো হচ্ছে ভাইয়া এটাকে আমরা বলছি আইরনি। এটাকে আমরা কি বলছি রে? তো হচ্ছে ভাইয়া এটাকে আমরা আইরনি বলছি। কি বলছি বলো না? তো হচ্ছে ভাইয়া এটাকে আমরা আইরনি বলছি। এবার আসেন, এলিজিটা কি? এলিজি, এলিজিটা হচ্ছে সারা জীবন মনে রাখবা সুখ গাথা কবিতা। ভাইয়ের সাথে একবার পড়ো, এলিজিটা কি? তো হচ্ছে ভাইয়া এলিজিটা হচ্ছে সুখ গাথা কবিতা। আমি আবার বলছি, এলিজিটা কি? তো হচ্ছে ভাইয়া এলিজিটা হচ্ছে সুখ গাথা কবিতা, রাইট? এলিজিটা কি? তো হচ্ছে ভাইয়া এলিজিটা হচ্ছে সুখ গাথা কবিতা। আমি বলছি এলিজিটা কি? তো হচ্ছে ভাইয়া এলিজিটা হচ্ছে সুখ গাথা কবিতা। এলিজিটা কি? তো হচ্ছে ভাইয়া, তাহলে এবার আমরা যদি বলি এই যে এলিজিটা কি বলছে ভাই, সুখ গাথা কবিতা, পোয়েম অফ ল্যামেন্টেশন অ্যান্ড মর্নিং, এটা সারা জীবন মনে রাখবেন, পোয়েম অফ ল্যামেন্টেশন অ্যান্ড মর্নিং। তাহলে শোক গাথা কবিতা, ওই যে জসীমউদ্দিনের কবর কবিতাটা আছে না, এইখানে তোর দাদির কবর, হ্যাঁ, ডালিম গাছের তলে 30 বছর ভিজে রেখেছি দুই নয়নের তলে। এই যে এটাকে আমরা বলি এলিজি। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। তাহলে এই যে দেখেন, এটা কি কবিতা ছিল, কবর। তো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি এলিজি। তাহলে এবার আসেন, এলিজির সাথে সবচেয়ে যে টার্মটা সবচেয়ে বেশি প্যাস লাগে, হ্যাঁ, সেটার নাম হচ্ছে ডার্স। একটু পরে আমি বলতেছি। দেখেন 4 নম্বর কোশ্চেনটা দেখেন, জাহাঙ্গীরনগরে পড়েছে, এরপরে ন্যাশনাল ব্যাংকে পড়েছে, যমুনা ব্যাংকে পড়েছে। এই যে জাহাঙ্গীরনগরের কোশ্চেন 14-15, দেখেন এখানে কি বলছে, আ মর্নফুল পোয়েম রিটেন অন দ্য ডেথ অফ সামওয়ান লাভড অ্যান্ড লস্ট। কাউরে আপনি অনেক ভালোবাসতেন এবং তার মৃত্যু হয়েছে বা হারিয়ে গেছে, ওইটার শোকে আপনি যে কবিতাটা লিখেন সেই কবিতার নামটা কি হবে, রাইট? এখানে অনেকগুলো টার্ম আছে, আমি বুঝাচ্ছি। তা আমি আবার বলতেছি, দেখেন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তার মানে আপনার দাদিটা মরে গেছে। দাদাটা তখন বলতেছে কি, এইখানে তোর দাদির কবর, তার মানে কি দাদি কি লস্ট। দাদা যারে খুব বেশি ভালোবাসতো, আহারে, দাদা যারে খুব বেশি ভালোবাসতো সেটাই হলো দাদি, সেটাই কি রে, দাদি। তাহলে এবার দেখেন ওই দাদিটা মরে গেছে, তার বলছে যারে সে প্রচন্ড ভালোবাসতো এবং সে হারায় গেছে, তাহলে ওইটার শোকে আপনি যে কবিতাটা লিখেন ওটার নাম কি হবে? তো বলছে ভাইয়া ওটার নামই হবে এলিজি। নাম কি হবে রে ভাইয়া? তো বলছে নাম হবে এলিজি। এই এলিজির সাথে একটা টার্ম প্যাস খায়, সেটার নাম হচ্ছে ডার্স। ভালো করে বলেন, যে আরেকটা টার্ম প্যাস খায় সেটার নাম কি? তো বলছে ভাইয়া এবার আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি, তাহলে আমরা বলছি কি ভাইয়া, ভালো করে একটু খেয়াল করবেন। যারা ক্লাসে আসেন এখনো কিন্তু অ্যাটেন্ডেন্স দেননি, তারা দয়া করে ক্লাসে একটা লাভ রিয়েক্ট দিয়ে অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাবেন, এছাড়া কিন্তু খবর আছে। আসেন তাহলে ভাইয়া ডান্সটা কি? তাহলে এবার দেখেন ডান্সটা হচ্ছে সং অফ সরো অ্যান্ড মর্নিং, এটা হচ্ছে গান। ডান্সটা হচ্ছে গান। আবার দেখেন ডান্সটা হচ্ছে লাশকে সামনে রেখে যে গানটা গাওয়া হয়, রাইট? ওই যে আফ্রিকার মৃত্যুর সময় যে কফিন ড্যান্সটা দেয় না, কফিন ঘাড়ে তুলে নিয়ে, ওটা হচ্ছে ডান্স। ওটার নাম কি? ডান্স। আর কারো মৃত্যুতে যে কবিতাটা লেখা হয় ওটার নাম কি? তো ভাই ওটার নাম হচ্ছে এলিজি। দুটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? তো ভাইয়া এটা একটা গান, সাধারণত লাশের সামনে গাওয়া হয়, কিন্তু এটার দিকে যদি আপনি খেয়াল করেন, দেখেন এইখানে তোর দাদির কবর, এইখানে কিন্তু লাশ নাই। তাহলে মূল পার্থক্যটা হচ্ছে যখন কেউ মারা যায় ওই সময় যে গানটা গাওয়া হয়, তাহলে ওটার নাম হচ্ছে ডান্স। আর কাউ যদি মরে যায় তার শোকে যে কবিতাটা লেখেন সেটা হচ্ছে এলিজি। এলিজিতে কখনোই লাশের উপস্থিতি থাকে না। এই যে দাদা যেমন তা বলেছিল, এইখানে তোর দাদির কবর 30 বছর কি ডালিম গাছের তলে 30 বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে, 30 বছর আগে মরে গেছে, এখানে লাশের কোনো উপস্থিতি নাই। আর আপনি যে কফিন ড্যান্সটা আপনি মারতেছেন, ঠিক আছে, আপনি যে কফিন ড্যান্সটা মারতেছেন তার লাশকে সামনে রেখে আপনি বিলোপ করে যে গান ধরেন। মেয়েরা, গ্রাম বাংলার মেয়েরা, বিশেষ করে আমার বাড়ি উত্তরবঙ্গে, আমি আমার উত্তরবঙ্গে দেখেছি যে যখন কেউ মারা যায় মেয়েরা বিলোপ করে করে গান গায়, কাঁদে, ও মারো আমার সাথে কি হইল রে। এই যে এটার নাম হচ্ছে ডান্স। এর নাম কি? ডান্স। তাহলে কেউ যদি আপনি লাশের সামনে বসে থেকে এরকম করে বিলোপ করে করে গান গায়, কাঁদে, তাকে যে একটা টার্ম শিখিয়ে দিবেন যে আমি ইংলিশ ক্লাসে শিখেছি, এটার নাম হচ্ছে ডান্স। ইংলিশ ক্লাসে শিখেছি, এটার নাম কি? ডাই। মরে গেলে ডান্স, মনে রাখবেন সহজে। ডাই মানে কি? মরে যাওয়া। মরে গেলে লাশের সামনে যেটা গাওয়া হয় ওটার নাম কি? তো ভাইয়া মরে গেলে লাশের সামনে যেটা গাওয়া হয় ওটার নাম হচ্ছে ডান্স। ওই যে একটা গান শুনছেন না, বাড়িতে দেখি, শোয়াসান পাখি এত ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, রাইট? তাহলে এই যে শোয়াসান পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, তাহলে এটার নাম কি হবে? তো ভাইয়া এটার নাম হবে ডান্স। এটার নাম কি হবে রে? বলছে ভাইয়া এটার নাম হবে ডান্স। আমি আবার বলছি, তাহলে এটার নাম কি হবে রে ভাইয়া? বলছে ভাইয়া নাম হবে ডান্স। নাম কি হবে রে ভাইয়া? তো ভাইয়া নাম হবে ডান্স। আমি আবার বলছি নাম কি হবে রে ভাইয়া? তো ভাইয়া নাম হবে ডান্স। আমি আবার বলছি নাম কি হবে রে? তো ভাইয়া নাম হবে ডান্স, রাইট? নাম কি হবে রে? তো ভাইয়া নাম হবে ডান্স। এবার আসেন,
14 নম্বর কোশ্চেন দিয়ে খেয়াল করেন, বলছে এ ডান্স ইজ এ সং, এ ডান্স ইজ এ সং, ডান্সটা কি? তো বলছে ভাইয়া ডান্সটা হচ্ছে একটা গান। ডান্সটা কি ভাইয়া? তো বলছে ভাইয়া ডান্সটা হচ্ছে একটা গান। ডান্সটা কি? তো বলছে ভাইয়া এ ডান্স ইজ এ সং, ডান্স ইজ এ কি? তো বলছে ভাইয়া ডান্স ইজ এ সং, ডান্স হচ্ছে একটা গান। টু বি সাং, টু বি কি? তো বলছে ভাইয়া টু বি সাং, গাওয়া হয়। ডান্স ইজ এ সং কোথায় গাওয়া হয়? তো বলছে ভাইয়া গাওয়া হয় কোথায়? 14 নম্বর কোশ্চেনে সবাই উত্তর করবে, সবাই, ঠিক আছে? সবাই ঠিক আছে, তাহলে সবাই, ঠিক আছে, ওকে। তাহলে এই যে এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, সময় একটা ঝাড়ু দিয়ে পিটাইবো, বলবো কাজের সময় পড়া পড়ে না, এখন আইসে পড়ার জ্ঞান দিতে, তো এত খারাপ। আসেন তাহলে এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আচ্ছা এই জায়গাটা দিয়ে খেয়াল করি, তাহলে উত্তরটা কি হবে? 14 নম্বর প্রশ্নের একটু সবাই উত্তর করবেন, 14 নম্বর প্রশ্নের একটু সবাই উত্তর করবেন। জি ভাইয়া 14 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? 14 নম্বর প্রশ্নের একটু সবাই উত্তর করবেন। জি ভাইয়া 14 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? একটু সবাই উত্তর করবেন, ওকে। সবাই উত্তর করবেন। মাসুদা আক্তার বলেছে সি, মিমি বলেছে সি, নাজিয়া হক নাইশা বলেছে সি, এরপরে ইমন আফনান বগুড়া মেবি, এরপরে হচ্ছে বগুড়া মেবি মানে কি বুঝাইছে আমি জানি না। ফাহমিদা তিন্নি বলেছে 14 ডি, রাশিদা ইসলাম বলেছে ফিউনারেলস, ভেরি গুড ভেরি গুড, ওকে। তাহলে এবার আসেন, এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে কোথায় গাওয়া হয়? ওই যে, তাহলে আমরা যদি বলি কারো বিয়েতে গাবেন আপনি, সোয়াসান পাখি এত ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি, আমার সাথে তুই কই কই বিয়া করতে যাস, এভাবে গান গাইবেন? হবে না তো। রিউনিয়নে বসে না, টেম্পলসে না, তাহলে কোথায়? মইরা যখন যায় মানুষ, সেটা ফিউনারেলসে, রাইট? দ্যাটস উত্তরটা কি হবে? বুঝছো ভাই উত্তরটা সি হবে। উত্তরটা কি হবে রে? বুঝছো ভাই উত্তরটা সি হবে। এবার আসেন, একজন অনেকক্ষণ ধরে ঘ্যাও 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 করতেছিল, ময়না তুমি কোথায়? এই যে তোমার টপিক চলে আসছে ময়না, অক্সিমরন। অক্সিমরন, অক্সিমরনটা কি? তো বুঝছো ভাই অক্সিমরনটা হচ্ছে একদম সিম্পল হিসাব, যখন পাশাপাশি দুটা বিপরীত শব্দ বসে, হ্যাঁ, তাহলে যখন দুটি পরস্পর বিরোধী ওয়ার্ড বা ফ্রেজ একই এক্সপ্রেশনের মাঝে যুক্ত করা হয়, তখন এটাকে আমরা কি বলি? তো ভাই এই আরেকটা ইয়া চলে আসছে, এটা দেখেন। তাহলে আমরা এই অক্সিমরনটা কি বলি? অক্সিমরনটা হচ্ছে একদম ইজি। তাহলে এটা কি বুঝছো ভাই? এটা একদম ইজি। তাহলে দেখেন এটা একদম ইজি, এটা কি? তো ভাইয়া যখন পাশাপাশি বিপরীত শব্দ চলে আসে, যেমন লিকুইড, গ্যাস, অরিজিনাল, কপি। দেখেন অরিজিনালের বিপরীত শব্দ কি? কপি। তাহলে এই যে দুটো বিপরীত শব্দ পাশাপাশি একসাথে বসবে, এই যে আমরা বলি বিগ, বেবি, তাহলে পাশাপাশি দুটো বিপরীত শব্দ যখন একসাথে বসে, রাইট? আমি আবারও বলছি যে পাশাপাশি যখন আপনার দুটি বিপরীত শব্দ একসাথে বসবে, রাইট? আমি আবারও বলছি, যখন পাশাপাশি দুটি বিপরীত শব্দ একসাথে বসবে, যখন পাশাপাশি দুটা বিপরীত শব্দ একসাথে বসবে, তখন সেটাকে আমরা কি বলি? তো ভাইয়া সেটাকে আমরা অক্সিমরন বলি। সেটাকে আমরা কি বলি রে? অক্সিমরন বলি। এই যে দেখা আছে অরিজিনাল, এরপর কি লেখা আছে? কপি। এই যে অরিজিনাল আর কপি বিপরীত শব্দ পাশাপাশি বসাইলেন, লিকুইড আর গ্যাস পাশাপাশি বিপরীত শব্দ বসাইলেন, এরপরে বিগ, বেবি পাশাপাশি শব্দ যখন বিপরীত শব্দ পাশাপাশি বসাচ্ছেন, সেটার নাম হচ্ছে অক্সিমরন। এই যে পাশাপাশি বসাইলে কি মইরা গেলেন আপনি, জৈলাপুরে সরকার, অক্সিমরন। এবার আসেন, কাজন ইজ রেগুলারলি ইররেগুলার ইন হিজ কাজ। এবার দেখেন রেগুলারলির অ্যান্টোনিম কি? ইররেগুলারলি। এই যে পাশাপাশি বিপরীত শব্দ, কেয়ারলেসলি কেয়ারফুল পাশাপাশি বিপরীত শব্দ, এগুলোকে আমরা অক্সিমরন বলি। এই যে এটা একটা কি বুঝছে ভাইয়া? এটা একটা ওপেন সিক্রেট, পাশাপাশি বিপরীত শব্দ আপনি যদি বসান, সেটার নামই হচ্ছে অক্সিমরন। আমি আবার বলছি, পাশাপাশি যদি দুটি বিপরীত শব্দ পাশাপাশি বসান, যদি দুটি বিপরীত শব্দ আপনি যদি পাশাপাশি বসান, তাহলে সেটার নাম হচ্ছে অক্সিমরন, রাইট? সেটার নাম কি? তো ভাইয়া সেটার নাম হচ্ছে অক্সিমরন। যদি পাশাপাশি দুটি বিপরীত শব্দ বসান, সেটার নাম কি রে ভাইয়া? তো ভাইয়া নামটা হচ্ছে অক্সিমরন, মনে রাখেন। যেমন ওয়াইজ ফুল, হি ইজ আ ওয়াইজ ফুল। এই যে দেখেন পাশাপাশি বিপরীত শব্দ বসাইছেন, এর নাম কি? তো ভাইয়া নাম হচ্ছে অক্সিমরন। নাম কি রে? তো ভাইয়া নাম হচ্ছে অক্সিমরন। এবার আসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে 17-18 সেশনে আমরা একটা কোশ্চেন পেয়েছিলাম। এখানে বলা হয়েছিল মিল্টন ফ্রেজ ডার্কনেস ভিজিবল। মিল্টন ফ্রেজ কি? বুঝতে পারেন ডার্কনেস ভিজিবল। এই যে দেখেন ডার্কনেস, এরপরে দেওয়া আছে কি? ভিজিবল। এটার উত্তরটা কি হবে? দ্রুত একটু কমেন্টে জানাবেন যে ভাইয়া এটার উত্তরটা কি হবে, দ্রুত একটু, ঠিক আছে, দ্রুত একটু জানাবেন, ওকে। তাহলে এবার আমরা যদি এই জায়গাটার দিকে দেখি, তাহলে বলছে ভাইয়া তাহলে এটার উত্তরটা কি হবে? ডার্কনেস ভিজিবল, রাইট? আমিও বলছি ডার্কনেস ভিজিবল, এটার উত্তরটা কি হবে? একটু দ্রুত ভাইয়াকে একটু জানাবেন। আমি বলছি ডার্কনেস ভিজিবল, রাইট? ডার্কনেস কি? তো ভাইয়া ডার্কনেস ভিজিবল। ডার্কনেস কি? তো ভাইয়া ডার্কনেস ভিজিবল। এই যে ডার্কনেস ভিজিবল পাশাপাশি দুইটা বিপরীত শব্দ, ওকে। তাহলে এবার আমরা যখন ফিগার স্পিচ কোশ্চেন দেয়, হ্যাঁ, তখন দুটা কোনো সময় অপশন দেয় না তারা,
সুতরাং এটা নিয়ে তোমাকে প্যারা খাওয়া লাগবে না, ঠিক আছে? এই যে কোনো একটা অপশনে থাকবে। ওকে, তাই আমি যদি বলি ডার্কনেস ভিজিবল, তাহলে এই যে দেখেন পাশাপাশি দুটা বিপরীত শব্দ বসছে, দ্যাটস ওয়াই এটা উত্তরটা কি হবে? অক্সিমরন। কি হবে রে? অক্সিমরন। ওকে, এবার আসেন অ্যান্টিথিসিসটা কি? অ্যান্টিথিসিসটা হচ্ছে সহজ বাংলা ভাষায় সিনোনিম আর অ্যান্টোনিমটা দূরে দূরে থাকবে। কই থাকবে রে? দূরে দূরে থাকবে। পাশাপাশি যখন থাকবে সেটার নাম হচ্ছে অক্সিমরন, আর দূরে থাকলে সেটার নাম কি? তো ভাইয়া দূরে থাকলে সেটার নাম হচ্ছে অ্যান্টিথিসিস। আমি আবারও বলছি, ভালো করে খেয়াল করেন, কি বললাম রে? সিনোনিম অ্যান্টোনিম যখন পাশাপাশি থাকবে সেটার নাম অক্সিমরন, আর দূরে কোথাও আছো বসে ওই যে অ্যান্টিথিসিস, ওটার নাম কি রে? বলছে অ্যান্টিথিসিস। দূরে কোথাও আছে বসে, তাহলে কি বলবি ওটাকে? অ্যান্টিথিসিস বলবি, রাইট? আসেন, যেমন আমি যদি বলি লাইফ ইজ শর্ট আর্ট ইজ লং, এটা দেখো শর্ট আর লং, দূরে দূরে। আমি যখন বলেছিলাম ওখানে অরিজিনাল আর কপি, অরিজিনাল আর কি? কপি, বিপরীত শব্দ পাশাপাশি ছিল, দ্যাটস ওয়াই ওটার নাম আমরা বলেছি অক্সিমরন। ওর নাম কি বলেছি রে? অক্সিমরন। বাট এখানে দেখেন আপনার এই যে অ্যান্টোনিম শব্দগুলো, হ্যাঁ বিপরীত শব্দটা কি? পাশাপাশি না, দূরে দূরে আছে। এখানে কি? শর্ট, বিপরীত শব্দ কি? লং। এটা কি পাশাপাশি নাকি দূরে দূরে? দূরে দূরে। এর নাম হচ্ছে অ্যান্টিথিসিস। নাম কি রে ভাইয়া? বলছে ভাইয়া নাম হচ্ছে অ্যান্টিথিসিস, রাইট? আমি এটার নাম কি বলবো? তো বলছে ভাইয়া এর নাম বলবো আমরা অ্যান্টিথিসিস। আমি আবার বলছি এর নাম আমরা কি বলবো? বলছে ভাইয়া এর নাম আমরা বলবো অ্যান্টিথিসিস, রাইট? এর নাম কি বলবো রে? তো বলছে ভাইয়া আমার নাম বলবো অ্যান্টিথিসিস, রাইট? এবার আসেন ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তাহলে এই যে দেখেন ইউনাইটেড, ডিভাইডেড, স্ট্যান্ড, ফল, এগুলোর নাম কি? অ্যান্টিথিসিস। ইউনাইটেড, ডিভাইডেড, দূরে দূরে অবস্থান, অ্যান্টিথিসিস। স্ট্যান্ড, ফল, দূরে দূরে অবস্থান, অ্যান্টিথিসিস। এবার দেখেন ম্যান প্রপোজেস, মানুষ চায়, প্রস্তাব দেয়, মানুষ চায়। গড ডিসপোজেস, তাই যে দেখেন দূরে দূরে। এর নাম কি রে? তো ভাইয়া এর নাম হচ্ছে অ্যান্টিথিসিস। এর নাম কি রে ভাইয়া? তো ভাইয়া নাম হচ্ছে অ্যান্টিথিসিস। আমি আরো বলছি, যদি সিনোনিম অ্যান্টোনিম পাশাপাশি থাকে তার নাম কি? অক্সিমোরন। আর যদি দূরে কোথাও আছি বসে, তাহলে এই যে দূরে, তাহলে অ্যান্টি, ওই যে অ্যান্টিথিসিস, রাইট? তাহলে এটা ভালো করে একটু মনে রাখবেন। ওকে, আচ্ছা, এটাই পরীক্ষায় পড়েছিল, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, তাহলে উত্তরটা কি হবে? 100% অক্সিমোরন নাকি অ্যান্টিথিসিস? তাহলে এই যে দুটার মধ্যে প্যাস খাওয়ানো যাবে না। আপনি যদি বলেন, আবার বলছি, অরিজিনাল, অরিজিনাল কি? তো ভাইয়া আমরা বলেছিলাম অরিজিনাল, অরিজিনাল, কপি, এই যে পাশাপাশি, তাহলে এটা কি বলবেন? অক্সিমোরন। আর এই যে দূরে দূরে, কোথায় আছে রে? দূরে দূরে, তাহলে এটার নাম কি হবে? অ্যান্টিথিসিস। তাহলে এটা উত্তরটা কি? তো ভাই এটা উত্তরটা হচ্ছে অ্যান্টিথিসিস। এই তো। ওকে, এরপর আসেন, এরপর দেখে খেয়াল করেন, দেখেন প্রোটাগনিস্ট, প্রোটাগনিস্টটা কি? ভালো করে খেয়াল করেন প্রোটাগনিস্টটা কি ভাইয়া? তাহলে প্রোটাগনিস্টের দিকে আপনি যদি ভালো করে খেয়াল করেন, লিডিং যে ক্যারেক্টার সেটাকে আমরা বলি প্রোটাগনিস্ট। আমরা যখন ছোটবেলায় সিনেমা দেখতে যাইতাম হলে, এর আগে তো মাইকিং শুনতাম, সুন্দর করে তারা মাইকিং করতো, শাকিব খান, খান খান, অপু বিশ্বাস, যুবকদের নিঃশ্বাস, অপু বিশ্বাস, অপু বিশ্বাস, যুবকদের নিঃশ্বাস, রাইট? আমি বলছি অপু বিশ্বাস, যুবকদের কি? তো ভাইয়া অপু বিশ্বাস, যুবকদের নিঃশ্বাস। এই যে অপু বিশ্বাস, যুবকদের নিঃশ্বাস, এখানে দেখেন এখানে মূল ক্যারেক্টার কে? তো ভাইয়া এখানে মূল ক্যারেক্টার হচ্ছে শাকিব খান, খান 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 খান। এই যে শাকিব খানটা হচ্ছে প্রোটাগনিস্ট, দ্য লিডিং ক্যারেক্টার। তাহলে এই যে প্রোটাগনিস্ট প্রায় পরীক্ষায় পড়ে, প্রোটাগনিস্ট মানে কি বলবেন আপনি? প্রোটাগনিস্ট মানে আপনি বলবেন লিডিং ক্যারেক্টার, রাইট? আমিও বলছি প্রোটাগনিস্ট মানে কি? তো ভাই প্রোটাগনিস্ট মানে হচ্ছে লিডিং ক্যারেক্টার। ওকে, তার মানে সিনেমার যে লিড দেয়, লিড ক্যারেক্টার যেটা থাকে সেটাকে আমরা বলি প্রোটাগনিস্ট। সেটাকে আমরা কি বলি রে? তো ভাইয়া সেটাকে আমরা বলি প্রোটাগনিস্ট, রাইট? সেটাকে আমরা কি বলি? তো ভাইয়া সেটাকে আমরা বলি প্রোটাগনিস্ট। সেটাকে আমরা কি বলি রে? তো ভাইয়া সেটাকে আমরা প্রোটাগনিস্ট বলি। ওই যে 15 নম্বর কোশ্চেন উত্তর করেন, দ্য হিরো অর সেন্ট্রাল ক্যারেক্টার অফ এ লিটারালি ওয়ার্কস, তাহলে সেটাকে কি বলি আমরা? 15 নম্বর কোশ্চেন একটু উত্তর করবেন, 15 নম্বর কোশ্চেন একটু উত্তর করবেন। রিমা রহমান, অপু বিশ্বাস, যুবকদের নিঃশ্বাস। হ্যাঁ রে, আগে আমাদের সময় এভাবেই করতো আর কি। আসেন, তাহলে এবার এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, তাহলে 15 নম্বর কোশ্চেনের দিকে যদি আপনি খেয়াল করেন, 15 নম্বর কোশ্চেনটা এখানে কি বলছে একটু মনোযোগ দিয়ে দেখবেন। স্যার আমি ক্লাসে, স্যার, স্যারের ক্লাসে, স্যার, স্যার, স্যার জি আমি স্যার ফ্রি ক্লাসে, স্যার পেজে, স্যার শেষ করে ফোন দিচ্ছি, স্যার 10 মিনিট লাগবে, স্যার। ঠিক আছে স্যার, জি স্যার, জি স্যার। তাহলে এখানে দেখেন 15 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে 15 নম্বর কোশ্চেনটা আমরা এখানে কি কি পাচ্ছি দেখেন, দ্য হিরো অর সেন্ট্রাল ক্যারেক্টার, তাহলে এটার উত্তরটা কি হবে? তো একটু আগে পড়ে আসলাম, এটার নাম কি হবে রে? তো ভাইয়া এটার নাম হচ্ছে প্রোটাগনিস্ট। এর নাম কি হবে রে? তো ভাইয়া এর নাম হবে প্রোটাগনিস্ট। এর নাম কি হবে রে? তো ভাইয়া নাম হবে প্রোটাগনিস্ট। এবার আসেন ক্যাটাস্ট্রফিটা কি? তো ভাইয়া ট্র্যাজিক এন্ড অফ দ্য প্লে, ভালো করে মনে রাখবেন, প্রায় পরীক্ষায় পড়ে। তো ভাইয়া ক্যাটাস্ট্রফিটা কি হবে? তো ভাইয়া
ক্যাটাস্ট্রফিটার দিকে আমরা যদি খেয়াল করি, ক্যাটাস্ট্রফিটা কি? তো ভাইয়া ক্যাটাস্ট্রফিটা হচ্ছে ট্র্যাজিক এন্ড অফ দ্য প্লে। ট্র্যাজিক এন্ড অফ দ্য কি? তো ভাইয়া ট্র্যাজিক এন্ড অফ দ্য প্লে। ওই যে বলে না, এই জীবন রেখে লাভ কি, চাচা হেনা কোথায়? ওই যে প্রেমের সমাধি সুরে বাপ্পারাজের আছে না, চাচা বাড়ি ঘর এত সাজানো কেন, চাচা হেনা কোথায়, এ জীবন রেখে লাভ কি? এই যে প্রেমের সমাধি জুড়ে, তাই না? এই যে ট্র্যাজিক এন্ড বাপ্পারাজের জীবন, আমি জীবনেও অনেক কোনোদিন নায়িকা পাইতে দেখি নাই, জীবনেও না। আমার জীবদ্দশায় আমি কোনো সিনেমা দেখছি এরকম আমার মনে পড়ে না যে নায়িকা পাইছে। যদি প্রেমের সমাধি জুড়ে যে ডায়লগটা ভাইরাল হয়েছিল না, চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন, চাচা হেনা কোথায়, এ জীবন রেখে লাভ কি চাচা? এটা হচ্ছে ক্যাটাস্ট্রফি। এর নাম কি রে? বলছে ভাইয়া এটার নাম হচ্ছে ক্যাটাস্ট্রফি, রাইট? এর নাম কি? তো ভাইয়া এই যে বাপ্পারাজের জীবনের নাম কি হবে রে? বলছে ভাইয়া ক্যাটাস্ট্রফি হবে। কি হবে রে? তো ভাইয়া চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন, চাচা হেনা কোথায়, এটার নাম হচ্ছে ক্যাটাস্ট্রফি। তাহলে আসেন ক্যাটাস্ট্রফির উত্তরটা কি হবে? হোয়াট ইজ ক্যাটাস্ট্রফি? হোয়াট ইজ ক্যাটাস্ট্রফি? ক্যাটাস্ট্রফিটা কি, রাইট? তাহলে এই যে ক্যাটাস্ট্রফিটা কি একটু দ্রুত বলে ফেলবেন যে ভাইয়া এই ক্যাটাস্ট্রফিটা কি হবে উত্তর, একটু দ্রুত আমরা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে মারিয়া দেওয়ান, আপনি খাতায় আবার লাইভটা নিয়ে বসবেন, বসে একটা পর একটা সুন্দর করে নোট করবেন, নোট করবেন, নোট করবেন, ঠিক আছে? নোট করার পরে ভাইয়া কি কি বলেছে সুন্দর করে একবার রিকল করবেন। একবার রিকল করার পরে আর জীবনও পাওয়া লাগবে না। আর এটাই যদি কোনো বন্ধুকে একবার পড়াই দিতে পারেন, আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে। যখন আপনি ক্লাসটা করবেন করে যে কোনো একটা বন্ধুকে বুঝাইতে যাবেন, এরপর দেখবেন যে কয়েকটা জায়গায় আপনার ঝামেলা লাগতেছে, ওই জায়গাটা আপনি কি করবেন, আবার ক্লাসটা দেখে ঠিক করে ফেলবেন, জীবনে আর কোনো দিন ভুলবেন না। নিয়মটা হচ্ছে ক্লাসের পরেই যে কোনো ক্লাস করেন আপনি, যে কোনো ক্লাস করার পর নিয়মটা হচ্ছে ক্লাসটা খাতায় লিখা একবার নিজে নিজে রিকল করা, স্মরণ করা কি কি পড়ছি। হ্যাঁ, যদি স্মরণ করতে পারেন আর জীবনে ওটা পড়তে হয় না। আমরা কি করি জানেন? আমরা করি কি, যখন যেটা ক্লাস হয় ওই ক্লাসের পরে আমরা পড়ি না, এক সপ্তাহ পরে আবার হাত দিই। হাত দেওয়ার পরে স্যারে কোথায় কি বলছিল এটা গেছেন আপনি ভুইলা, পরবর্তীতে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এই জন্য নিয়মটা হচ্ছে যখনকার পড়া ফ্রেশ হয়ে তখনই সাথে সাথে পড়ে ফেলা, তাহলে দেখবেন আর জীবনে প্যাস লাগতেছে না, ঠিক আছে? এটা একটু ভালো করে মনে রাখবেন। ওকে আচ্ছা, এরপর আসেন। এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা কি বলছি এটা? বলছি হোয়াট ইজ ক্যাটাস্ট্রফি? তার বলছি এটা ট্র্যাজিক এন্ড অফ ড্রামাটিক ইভেন্টস। তাহলে আমরা যদি বলি ট্র্যাজিক এন্ড অফ কি, তো হচ্ছে ভাইয়া ট্র্যাজিক এন্ড অফ ড্রামাটিক ইভেন্টস। এটা হচ্ছে 16। ওকে এবার আসেন আমাদের কমার্সের এবং আর্টসের আপনারা যদি চিন্তা করেন, দুটার ক্ষেত্রে কমার্সের ক্ষেত্রে হচ্ছে কোর্স ফি আমাদের 4099 টাকা, অনলি 4000 কত বলছে 4099 টাকা। কমার্স সেন্টার্সের আমাদের হচ্ছে কোর্স। এখানে যে টিচারগুলো আছে, টিচারদের আপনার যে ফেসগুলো আছে সবগুলো আপনারা চিনেন। বাংলাদেশের সবচেয়ে বড় যে ভালো যে টিচার প্যানেল সেটা হচ্ছে কমার্স সেন্টারের টিচার প্যানেলটা। আর আপনি ডিইউ আইসু ব্যাচের ব্যাপারটাও আপনি জানেন, যেটার কোর্স ফি হচ্ছে 4299 টাকা। প্রোমো কোড ইউজ করলে আরো 100 টাকা আপনি ডিসকাউন্ট পাবেন। তাহলে এবার আসেন কেন আমাদের এই কোর্সটাতে ভর্তি হওয়া উচিত, বা কারো মানে আপনার বন্ধু বান্ধবদের এখানে ভর্তি করানো উচিত। মনের মধ্যে এই ধরনের প্রশ্ন প্রায় আপনার চলে আসে। একটা কথা আমি সবসময় বিশ্বাস করি, অন্য কেউ বিশ্বাস করে কিনা জানি না, আমি যে খুব ধার্মিক ব্যাপারটা এরকমও না, কিন্তু আমার কাছে একটা জিনিস সবসময় ভয় লাগতো, যখন থেকে আমি হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদের কথা শুনছি, হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদের কথা শুনছি, ওই সময়টা থেকে আমার কাছে চরম মাত্রায় এটা পড়ানোটাকে ভয় লাগতো। একদিন এক বড় ভাই আমাকে বলছিল, পড়ানোটা হচ্ছে সদকাতুল জারিয়া, আর তুমি যত পড়াবা তত তোমার ইনকাম হবে, সাথে খ্যাতি বাড়বে, এবং সদকায়ে জারিয়া মানে কি, আপনি সারা জীবন এখান থেকে একটা সওয়াব পেতেই থাকবেন। কিন্তু পক্ষান্তর আরেকটা কথা বলছিল, হাক্কুল আর হাক্কুল ইবাদ, আল্লাহর হক মানলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আল্লাহর হক মানলে আল্লাহর কাছে যদি ক্ষমা চান, কাদাগাড়ি করেন, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু বান্দার হক যদি আপনি মানেন, ওই বান্দা ক্ষমা না করা পর্যন্ত আপনি মাফ পাবেন না। এবং আমাদের এখানে যে টিচারগুলো আছে, আমরা মনে প্রাণে আমরা তো অনেক দিন ধরে পড়াই, এখানে ব্যাপারটা হচ্ছে কি, ধরেন পড়াটা আমাদের প্রফেশন। এখানে আমরা ভার্সিটি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট না, যে দুটা ক্লাস নিলাম, ভালো লাগলে পড়লাম, না পড়লে আমরা বাই দিয়ে দিলাম, টাটা বাই বাই বলে ফেললাম। ব্যাপারটা এরকম না। আমাদের কাছে যেটা মনে হয় যে এখানে যতগুলো টিচার আছে সবাই, এই যেমন সুফিয়ান স্যার, আমি মহসিন স্যার তো 14 বছর ধরে পড়াচ্ছে, জোস পড়ায়, মারাত্মক লেভেলে ভালো পড়ায়, সন্দেহের কোনো অবকাশ নাই। সুফিয়ান স্যার মারাত্মক পড়ায়। আমাদের যে টিচারগুলো আছে, অ্যাকাউন্টিং এর শিমুল ভাইয়ের কথা যদি বলেন, বা যে কারো কথা যদি এখানে বলেন, হ্যাঁ প্রত্যেকটা টিচার হাইলি ডেডিকেটেড। এখানে আমরা সবাই একটা বিশ্বাস করি, ধরেন আপনি ঠকাই আমার লাভ কি? আপনার হক যতক্ষণ না পর্যন্ত আপনি মাফ না করবেন, ততদিন পর্যন্ত মাফ হবে না।
আমাদের এখানে সবার সর্বোচ্চ চেষ্টা থাকে। আমি যদি ব্যক্তিগতভাবে আমি বলি, আমি সর্বোচ্চটা চেষ্টা করি, সুফিয়ান স্যার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। আমাদের ম্যাটেরিয়ালস বলেন বা যে কন্টেন্টের কথা বলেন, এগুলো বাজারে আর 10টার সাথে মিলে আর দেখবেন, যদি মনে হয় যে এই ভাইয়াগুলো অন্যদের চাইতে অনেক বেশি ভালো পড়ায়, এদের চাইতে অন্যদের তো অনেক কন্টেন্টগুলো এদের অনেক হাই, আমরা শুধু রুলসের মধ্যে পড়ে থাকি না, আমরা ইনসাইড বুঝাই, যাতে পরীক্ষা হলে কোশ্চেন কমন না পড়লে আপনি ভালো উত্তর করতে পারেন, আপনি যাতে রিটেনে ভালো করতে পারেন, আপনি যাতে প্যাসেজ সলিউশনে ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আপনার কম্প্রিহেনশন আছে, আপনি যদি উত্তর করে আসতে পারেন ভালোভাবে, আমাদের টার্গেট থাকে ওইটা। এখন আপনি কতখানি পড়তেছেন তখন এটা আপনার উপরে নির্ভর করে। আমি আবার বলতেছি, যদি আমাদের চাইতে কেউ বেটার পড়ে আপনি সেখানে চলে যান, কিন্তু এটা 100% লিখিত দিব, এরকম কমপ্লিট প্যাকেজ আপনি কোথাও পাবেন না, কোথাও না, মানে কোথাও না। এই বিশ্বাস আপনাদের নিয়ে আগাইতে হবে। ওই যে বললাম, হাক্কুল্লার একটা হাক্কুলি বাদ, আপনার হক মাইরা, হ্যাঁ, আর মানুষের ভালো আর কোনো সুযোগ নাই, আর মানুষের কোনো ভালো আর কোনো সুযোগ নাই, ঠিক আছে? এই কথাগুলো মাথায় রাখেন। আরেকটা হচ্ছে, আপনাদের বন্ধু বান্ধবদের বললেন, ওরা দেখা গেল কি ভুল জায়গায় ভর্তি হয়ে যাচ্ছে, তো ভুল জায়গায় ভর্তি হলে যখন 15 দিন পরে আপনার ক্লাস নোটগুলো দেখান, বা 15 দিন পরে যখন দেখেন যে এখানে এই লেভেলের ক্লাসগুলো হয়, তখন ওর জীবন থেকে 15টা দিন হারায় যায়। দিন শেষে আপনাকে অফলাইনে পড়েন আর অনলাইনে পড়েন, আমাদের কাছে একবার হলো আপনাকে আসতে হবে। হ্যাঁ, এটুকু আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আপনি যেখানে না পড়েন না কেন, আপনাকে একবার এখানে আসতে হবে। এখানে যে টিচারগুলোর কম্বিনেশন, বাংলাদেশে এরকম কম্বিনেশন রেয়ার, হয় না, অফলাইনেও হয় না। অফলাইনে আপনি কোথায় যা দেখাবেন যে একবারে সব বড় টিচার আপনি এক বেসে পাচ্ছেন? আমি তো ভাই একটা প্রতিষ্ঠানে 13-14 বছর ছিলাম, 13-14 বছর ছিলাম একটা প্রতিষ্ঠানে, 13-14 বছর, এবং সবচেয়ে বড় বড় ক্লাসগুলো আমি কন্ডাক্ট করতাম। তাহলে ওই প্রতিষ্ঠানে ব্যাস হয়তো ধরেন মোরললেস 80টা, তাহলে 80টা, ওইখানে 40টা কি ভালো টিচার ছিল একটা সাবজেক্টের? ছিল কয়টা? 2টা। তাই 2টা টিচার, উনি কি চাইলে 40টা বেসে ক্লাস নিতে পারবে? না, ক্লাস দিতে হচ্ছে টিচারদের 3টা 4টা করে। তাহলে একটা ক্লাসে ইংলিশ টিচার পাইলে বাংলা থাকতো না, বাংলা থাকলে সাধারণ জ্ঞান থাকতো না। ফলশ্রুতিতে তাদের যে আবার কি করতে হতো, প্রাইভেট পড়তে হতো, রাইট? কি করতে হতো? তাহলে আপনি 17,000 20,000 টাকাতে কোচিংয়ে ভর্তি হইলেন, এবার 3টা সাবজেক্টে আরো 30,000 টাকা খরচ করে প্রাইভেট পড়লেন, ফলশ্রুতিতে কি আপনার যে আউটকামটা আসার কথা সেই আউটকামটা আসলো না। আমি বহু পোলাপানদের দেখেছি এই জীবনে, এক জীবনে তো কম স্টুডেন্ট পড়াইনি, সবাই মিলে ফার্মিংয়ে যা স্টুডেন্ট পড়াতাম, একলাই তাই পড়াতাম, কম স্টুডেন্ট তো আর দেখিনি ভাই। অনেক পোলাপান স্বপ্ন নিয়ে ঢাকায় আইতো, যাওয়ার সময় হোস্টেল ছেড়ে স্বপ্নটাকে ফাঁকি দিয়ে ব্যাগ নিয়ে সুরের মতো বাড়িতে পালায় চলে যাওয়া লাগে। অনেক পোলাপান ওই হোস্টেলের জায়গায় হোস্টেলের ওই আসনটাই আছে, ওই চেয়ারের জায়গায় ওই চেয়ারটাই আছে, তুমি আসছিলা আর তুমি স্ট্যান্ড থাক করে চলে গেলা, বাপ মায়ের কষ্টের টাকাগুলো শেষ। এই জিনিসগুলো তোমাকে উপলব্ধি করতে হবে। তুমি চিন্তা করো যে ভাই আমি ভালো জায়গায় ভর্তি হয়েছি, আমার বন্ধুরে বলবো কেন? বুঝছে? অন্যের জন্য ভালো চিন্তা করলে নিজের কাছে আগে ফেরত আসে, এই জন্য তুমি বলবা, তোমার বন্ধুদের বলবা। এটুকু অন্তত আমি আমি আগেই বলছি, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, মহান আল্লাহ তাআলা, এতে কোনো বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। রিজিকের মালিক আল্লাহ, ভাগ্য পরিশ্রমের মাধ্যমে, হ্যাঁ, আপনার হচ্ছে পরিশ্রম দোয়ার মাধ্যমে ভাগ্যটাকে পাল্টানো যায়, রাইট? তো ওই জায়গাটা থেকে বেশি বেশি দোয়া করো আর পরিশ্রম করতে থাকো, প্রচন্ড বেশি পড়তে হবে। অ্যাডমিশনের সময় এখন সাধারণ হিসাব, আমি ধরো একটা নাম করা কলেজের ফার্স্ট বয়, আর তুমি হচ্ছে একটা নামহীন কলেজের তুমি একটা লাস্ট গার্ল বা লাস্ট বয়, আমি একদিনও পড়তে বসিনি, তুমি প্রত্যেকদিন 14-15 ঘন্টা করে পড়ো, অবভিয়াসলি তোমারই চান্স হবে। এখানে আলাদা কোনো মানে ক্যালকুলেশন নাই, খাতার উপরে তো লেখা থাকে না অমুক কলেজ তমুক কলেজ, লেখনির মাধ্যমে প্রমাণ করতে হয় তুমি বেস্ট, রাইট? তো ওই জায়গা থেকে বিশ্বাসের জায়গা থেকে তুমি যদি বলো, যেহেতু এত বছর ধরে আমরা পড়াচ্ছি, অবভিয়াসলি মার্কেটে এতদিন যেহেতু টিকে আছি, আমরা আমরা হয়তোবা অনেক ভালো পড়াই, হয়তোবা, হ্যাঁ, আমার কথা বলতেছি আমি। মহসিন স্যার তো আনডাউটলি অনেক ভালো পড়ায়, কোনো সন্দেহ নেই। সুফিয়ান স্যার অনেক ভালো পড়ায়, এখানে জুবাইর স্যার বলেন, ফাহাদ স্যার বলেন, নবাব স্যার বলেন, হ্যাঁ, সন্নু স্যার বলেন, সবাই অনেক ভালো পড়ায়। কমার্সের ক্ষেত্রে আপনি শিমুল ভাই থেকে শুরু করে, আপনি দিলওয়ার থেকে শুরু করে, রাকিব থেকে শুরু করে, এখানে যতগুলো টিচার দেখতেছেন, এই যে স্যার অনেক ভালো পড়ায়, অনেক অনেক ভালো পড়ায়। তো এই যে জায়গাগুলো আপনি আপনাদের বন্ধুদেরকে একটু বলবেন, যাতে, কার উদ্দেশ্যে বলবেন? আপনার জন্য না তো, তাদের ভালোর জন্য, তাহলে তাদের ভালো চিন্তা করলে আপনার কাছে ফেরত আসবে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, আপনাদের অনেক সময় নষ্ট করলাম, আপনারা সবাই ভালো থাকবেন, আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
এ মামু ইয়ে কই কই বন্ধ করতে হবে তো মনিটরের সামনেটা অফ হয়ে গেছে বন্ধ করতেছে আসুন কাজ শেষ শেষ এই যে মনিটরিং কোন ও আসছে 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 আসছে।